সাউন্ড আসছিল। আচ্ছা, আমরা লাইভে আছি। লাইভের লিঙ্কটা গ্রুপগুলোতে শেয়ার করেন। আমাদের গুগল মিটে 100 জন পরিপূর্ণ হওয়ার কারণে আর জয়েন করতে পারবে না। যারা জয়েন হতে পারে না তাদেরকে লাইভে জয়েন হতে বলেন। বুঝেছেন? জি ভাইয়া। দয়া করে হচ্ছে ক্লাস লিঙ্কটা আপনি আপনাদের নিজস্ব যে ডিপার্টমেন্ট গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন চাইলে, যদি আপনার মনে হয় যে ক্লাসটা অনেকে করলে হয়তো উপকৃত হবে, তাহলে আপনি অবশ্যই শেয়ার করতে পারেন সবার সাথে। কারণ থার্ড ইয়ারের ক্লাস মানে আগুন, আগুনে হাত দেওয়া মানে কি? আগুনে হাত দিলে কি হবে বলেন? পুইরা যাবে আর কি। পুইরা যাবে। তাহলে দেখে শুনে বুঝে শুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ভাইয়া, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আগুনে হাত দিতে হচ্ছে, কিচ্ছু করার নাই। আমরা গত 2 দিন 2টা কবিতা পড়েছিলাম। কি কি ছিল? দ্য ফেরি কুইন আর লক্সলি হল। ফেরি কুইন অ্যান্ড লক্সলি হল, দুইটা কোর্সের কবিতাগুলোতে কোনো ধরনের সমস্যা কি পাইছেন আপনারা পড়ার পরে? এনি কোশ্চেন? কথা বলেন, যারা ক্লাস করছিলেন, পড়াশোনা করছেন, বলেন। কি আমার কথা শোনা যায় না? নীরবতাই প্রমাণ করে ভাইয়া, কোনো প্রশ্ন নাই, সবার ক্লিয়ার। নীরবতা মানেই তো প্রশ্ন আছে, আমি তো এটা বুঝি যে সবার সমস্যা। সমস্যা থাকতে পারে, আবার কারোরই সমস্যা নাই, তাই সবাই চুপ করে আছে। যদি সমস্যা নীরবতা মানে কেউ পড়াশোনাই করে নাই। যদি সমস্যা না থাকতো তাহলে সবাই এক বাক্যে বলে দিত যে ভাইয়া কোনো সমস্যা নেই। ভাইয়া মূল সমস্যা হচ্ছে দুটোটা প্যাচ লেগে যাচ্ছে, কোনটা কি মানে কোর্স বেশি হওয়াতে প্যাচ লেগে যাচ্ছে। আপনি ভালো মতো পড়েছেন? দুইটা কবিতা দুই রকম, আপনার পেজ লাগে কেমনে? একটা এপিক, একটা ড্রামাটিক মনোলগ, একটা ভিক্টোরিয়ান এজের, একটা 16 এন্ড 17 সেঞ্চুরি এজের, নিও ক্লাসিক্যালের ওই সময়টাতে। একটাতে আমরা হচ্ছে কুইন এলিজাবেথের বিষয়ে পাবো, আর একটাতে আমরা কি পাই? লক্সলি হল, একটা বাড়ির কথা পাবো, একটা অ্যাপার্টমেন্টের কথা পাবো। দুইটা কিভাবে মিলে যায় আমি তো এটাই বুঝি না। হ্যাঁ, সামারিটা পড়ছি ভালো মতোই, বুঝতেও পারছি, কিন্তু তারপরও একটু মানে মোটামুটি পড়ছি। আপনি হোমওয়ার্ক করছেন? জি ভাই, আপনি দেখেন, চেক করে দেখেন ভাই। না, চেক তো যারা পেইড গ্রুপে আছে তাদের প্রত্যেকটাই চেক করবেন। ফ্রি গ্রুপের গুলো চেক করতে ধরছিলাম, একটা একটা করে নাম ধরে চেক করতেছিলাম, কিন্তু সময়ের অভাবে সবগুলো করতে পারিনি। সবই করব। ভাই ফার্স্ট ক্লাস তো ঠেকাইতে পারবো না আপনি থাকলে। আমার কথা হচ্ছে, যদি আপনারা এইভাবে লেগে থাকেন, রেজাল্ট নিয়ে কখনো চিন্তা করতে হবে না। এই কথাটা আমি সেকেন্ড ইয়ারে বলছিলাম, কিন্তু আপনারা, আমি তো প্রতিদিন এইভাবে সময় দিতে পারবো না যে প্রতিদিন ধরে ধরে আপনি হোমওয়ার্ক করছেন কিনা, এইভাবে তো প্রতিদিন সময় দেওয়া সম্ভব না। নিজ দায়িত্বে যদি এই কাজটা না করেন তাহলে তো হবে না। নুসরাত জাহান নূপুর, কিছু বলবেন? হ্যালো, নুসরাত জাহান নূপুর হ্যান্ড রেজ করছেন। জি স্যার, করা হয়েছে। হোমওয়ার্ক করছেন এটা? পোস্ট করেছি। আচ্ছা, করা হয়েছে। পেইড গ্রুপে আছেন, পেইড ব্যাচে আছেন, হোমওয়ার্ক করেন নাই কিন্তু ক্লাসে আছেন, এমন কেউ আছেন? হ্যান্ড রেজ করেন তো এমন কেউ থাকলে। আমার কথাটাকে, পেইড ব্যাচে আছেন থাকার পরেও হোমওয়ার্ক আজকে করেন নাই ভিক্টোরিয়ান এজের যে কবিতাটার, এমন কে কে আছেন? হ্যান্ড রেজ করেন। নুসরাত জাহান নূপুর, আপনি হোমওয়ার্ক করে থাকলে লোয়ার করে ফেলেন। স্যার আমি করতে পারি না স্যার, আমার বেবির জন্য অনেক কষ্ট হয়ে পড়ে, মানে কোন রকম স্যার মানে যে জয়েন করি এর মধ্যে অনেক সমস্যা হয়।
বিষয় হচ্ছে যে সারাদিনে অন্তত 1-2 ঘন্টা সময় আপনাকে বের করতে হবে, না হলে আপনি কুলাইতে পারবেন না। থার্ড ইয়ার একটা বিষয় সবসময় চিন্তা করেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা করে এসেছেন, 6টা কোর্স ছিল, তার মধ্যে 2টা বাংলা কোর্স ছিল, 2টা বাংলা আপনি পড়েননি। বুঝেন আমার কথাটা? সবার ক্ষেত্রে বলতেছি যে 2টা বাংলা কোর্স আপনারা কেউ পড়েন পরীক্ষার আগে ছাড়া। কিন্তু থার্ড ইয়ারে কোর্স 8টা, 4টার ডাবল হয়ে গেছে। তা আপনার পড়াশোনাটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি 2 ঘন্টাও পড়েন, তাহলে এখন 4 ঘন্টা পড়া উচিত। সেদিক বিবেচনা করে হইলেও 1 থেকে 2 ঘন্টা সময় বের করে দিনের পড়াটা দিনে শেষ করা উচিত। আমার কথাটা বুঝতে পারছেন? জি ভাইয়া। এই দিকটা চিন্তা করেন। 6টা কোর্সের জায়গায় 8টা হয়েছে, তারপরও সেখানে বাংলা ছিল, সেগুলো সারা বছর পড়তেন না, 4টা কোর্সেই পড়তেন। কিন্তু এখানে কি সেরকম আছে? 8টা কোর্স, 8টাই ইংলিশ, 8টাই পড়তে হবে, কোনোটা ফালায় রাখার মতো অবস্থায় না। এর পাশাপাশি ইংলিশ রিডিং স্কিল যেমন ছিল, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেমন ছিল, এখানে প্রত্যেকটা কোর্সে সেরকম টাফ। এই যে ভিক্টোরিয়ান এজের পোয়েট্রিটা পড়লাম, তারপর 16 এন্ড 17 সেঞ্চুরি ফেরি কুইন পড়লাম, লিঙ্গুইস্টিক ক্লাস করেছেন, ফ্রান্সিস বেকনের আমরা হচ্ছে প্রোজ গুলো পড়েছি, খুব ইজি মনে হয়েছে? বলেন। জি ভাইয়া, পড়ছি, জি মনে হয়েছে এখন পর্যন্ত। বাকিগুলা যে কি হবে। আচ্ছা, ইজি মনে হয়েছে, তাহলে হোমওয়ার্ক করেন নাই কেন? কালকেরটা আজকে করলাম ভাইয়া, আজকেরটা মানে শুরু করছি, গ্রুপ কালকে থেকে করবো। কিন্তু বের করে দিব। দেন এই আপনি নিজে নিজেকে বের করে দেন তো, উনি আবার কয় দিন। আচ্ছা সাবিকুন নাহার, আপনি তো গতকালকে হোমওয়ার্ক করেন নাই। ভাইয়া গতকালকে করছিলাম, আজকেরটা করতেছি, ক্লাস শেষ হলেই সাবমিট করে দেবো না। ওকে, আপনি লোয়ার করে ফেলেন। বিষয় হচ্ছে এই যে কানিস, ফাতেমা, ফ্লোরা, মানে আমাদের মডারেটর যারা ছিল, আপনাদের পিছনে সময় দিতে যায় তারা হোমওয়ার্ক করতে পারেনি, যেটা আমি বুঝতেছি। কি সত্য বলছি? ভাইয়া, জি আপনি ঠিক বলছেন। গ্রুপ অ্যাড করা, মেম্বার অ্যাড করা, এসব করতে করতে আজকের এইচডব্লিউ টা লেট হয়ে গেছে। আমার মাত্র শেষ হয়েছে, এখন ক্লাস শেষে পোস্ট করব। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক কিন্তু করতে হবে রেগুলার, আগামীকাল থেকে আপনারা নিজেরাও করবেন। ভাইয়া হ্যাঁ, তড়িঘড়ি করে করছি তো ভাই, কি কেমন করে হয়েছে রাখি? জানি না। তড়িঘড়ি করে করছি বলতে গেলে, কিছুক্ষণ আগে সাবমিট করছি। আচ্ছা, আমার একটাই কথা, হোমওয়ার্ক করলেন, পড়াশোনা করলেন, কারো কোনো সমস্যা বের হয় নাই? আমি চাচ্ছি যে 2-1টা সমস্যা বলেন, ক্লিয়ার হোক পড়াগুলো। ভাইয়া এগুলো কি রেকর্ডেড আছে? আমি তো আজকে নিউ জয়েন করলাম। আগের ক্লাসগুলো? হ্যাঁ হ্যাঁ, পূর্বে ক্লাসগুলো। আপনি কি পেইড ব্যাচে জয়েন হয়েছেন? না না ভাইয়া, আমি হচ্ছে এই যে একটা গ্রুপে, অদম্য ওই গ্রুপটাতে জয়েন আছি। আচ্ছা, বিষয় হচ্ছে আমি বলি, আমাদের রেগুলার ক্লাস হয় পেইড ব্যাচে, আর ফ্রি ক্লাসগুলো মানে ফ্রি যে ব্যাচগুলো অদম্য বা হচ্ছে থার্ড ইয়ারের যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোতে রেগুলার ক্লাস হবে না। যে রুটিন একটা দিয়ে দেওয়া হয়েছে, সেটাতে ডিসকাশন হবে, আলোচনা হবে আপনাদের মধ্যে থেকেই, এবং হোমওয়ার্ক দেওয়া হবে প্রতিদিন। হোমওয়ার্কের মাধ্যমে সম্পূর্ণ কোর্সগুলো শেষ হবে। এবং আমাদের পেইড ব্যাচে যারা আছে তাদের রেগুলার রুটিন মাফিক ক্লাস হবে, তাদের জন্য প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। পেইড বেসে আপনি কি প্রতিদিনই ক্লাস নেন, আর হচ্ছে পেইড ব্যাচে যে কোর্স? রুটিন দিয়ে দেওয়া আছে, সেই রুটিন অনুযায়ী ক্লাস নেওয়া হয়। 15টা ক্লাস হয়, মাসে 15টা ক্লাস হয়, ফি নেওয়া হয় 500 টাকা। আপনাদের সবগুলো কোর্সেরই পড়াশোনা সেখানে হয়ে থাকে, অর্থাৎ 8টা কোর্সেই পড়াশোনা হয়। আচ্ছা, বেশি সময় মানে গল্প করব না, আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, আমাদের হচ্ছে গুগল মিট ফুল হয়ে গেছে, এই জন্য যারা লাইভে আছেন লাইভে কমেন্ট করবেন, আমি পড়বো। আজকে যে টপিকটা আমরা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রির আলফ্রেড টেনিসনের যে পোয়েট আছেন, তার দ্বিতীয় পোয়েমটা কি নাম? যারা গতকালকে ক্লাস করছেন বলতে পারার কথা। অনিয়ন। বিনোনি। ইনুনি। এখন আমি ধরবো কোনটা? এক একজন এক একটা বলতেছেন, আমি বলবো কোনটা। ইনুনি ধরবেন ভাইয়া। প্রনাউন্সিয়েশনে প্রবলেম হইতে পারে, কিন্তু অনিয়ন শুনে আমার কিন্তু হাসি পাইলো তো। ইনন।
এটার সঠিক উচ্চারণ হচ্ছে ইনুনি। ইনুনি। জি ভাইয়া, সেটাই প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম হইতে পারে। না, এটা আমি তো মজার ছলে বললাম যে কোনটা ধরবো। তো আমরা আজকে মূলত পড়াশোনা করব ইনুনি। ইনুনি একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার। এখন মাইথোলজিক্যাল ক্যারেক্টার হইলেও ইনুনি হচ্ছে আমাদের একজন কি দেবী, গডেস। বুঝেছেন আমার কথা? যে কোনো জায়গায় সমস্যা হলে একটু খাতা কলম নেন, কিছু বিষয় বলবো, নোট করে নেবেন। আমি যেহেতু বোর্ডের আশেপাশে নাই, আমার কাছে বোর্ড থাকলে আমি বোর্ডে আসতাম, বোর্ড যেহেতু নাই এই জন্য আমি আপনাদের বোর্ডে আসতে পারি নাই। আপনারা কষ্ট করে সবাই একটু আমি যেভাবে বলি সেগুলো একটু লিখে নেওয়ার ব্যবস্থা করেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। সর্বপ্রথম আমরা যে নামটা বললাম ইনুনি, এটা লেখক হচ্ছে আলফ্রেড টেনিসন, এটা আমরা জানি। তো এই যে আলফ্রেড টেনিসন ইনুনি নামটা দিয়েছে, ইনুনিটা মূলত হচ্ছে আমাদের ওয়েনোস, ও আই লিখেন, ও আই এন ও এস, ওয়াইনোস। এটা একটা গ্রিক ওয়ার্ড। এই ওয়াইনোস অর্থ হচ্ছে ওয়াইন, মদ। ক্লিয়ার? আবার একটু বলেন ভাইয়া। ও আই এন ও এস, ও আই এন ও এস, ও আই এন ও এস। এই ওয়াইনোস অর্থ হচ্ছে ওয়াইন। এটা একটা ওয়াইনোস অর্থ ওয়ার্ডটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। ক্লিয়ার হয়েছে? ইনুনি বুঝিনি? বলছি, ইনুনি কি ওয়াইনস থেকে এসেছে? হ্যাঁ, এই ওয়াইনোস এটা একটা গ্রিক ওয়ার্ড। এই গ্রিক ওয়ার্ডটার অর্থ হচ্ছে ওয়াইন অর্থাৎ মদ। এই ওয়ার্ডটা থেকে আমাদের ইনুনি শব্দটা এসেছে। ইনুনির অর্থ কি? ইনুনি মানে ইনুনি মূলত হচ্ছে আমাদের একজন দেবীর নাম। সে মূলত হচ্ছে গডেস অফ রিভার, নদীর দেবী। সে মূলত সে হচ্ছে নদীর দেবী। ক্লিয়ার? ইনুনি হচ্ছে গডেস অফ রিভার। বুঝতে পারছেন? ভাইয়া কি বলছিলেন? কি রিভার? বুঝতে পারি নাই নেটের জন্য। গডেস, দেবী, জি ও ডাবল ডি ই ডাবল এস। জি ভাই, বুঝতে পারছি। গডেস অফ রিভার। দেন এই ইনুনির হাজবেন্ড, তার স্বামীর নাম হচ্ছে প্যারিস, পি এ আর আই এস, প্যারিস, হাজবেন্ড অফ ইনুনি। হয় না? প্যারিস বানান আরেকবার। কোনটা? PARIS। কিসের বানান? PARIS, প্যারিস। প্যারিস, পি এ আর আই এস, প্যারিস। এখানে আরেকটা ক্যারেক্টার পাবো যার নাম হচ্ছে জিউস, জি ই জেড ই ইউ এস, জিউস, কিং অফ অলিম্পিয়াস অথবা কিং অফ অল গড গডেস। বুঝি নাই, খুব শব্দ হচ্ছিল, মিউট করে নিয়ে বাকিরা মিউট করেন, একজন বলেন কি কি বললেন। কিং অফ ওটা কি জন্য বলেছিলেন? ওই লাইনটা একটু আরেকবার বললে ভালো হয়। অলিম্পাস, ও এল ওয়াই এম পি ইউ এস, অলিম্পাস, অথবা কিং অফ অল গড বা গডেস। একটু ফাস্ট হবেন, সময় লাগবে ভাইয়া না। নামটা কি? জিউস, জিউস। জেড ZEUS। জিউস। এই জিউসকে জানেন? বানানটা আবার করেন। দেবতাদের রাজা। কতবার বললাম, আমার কথা কি বোঝা যায় না? সবাই মিউট করে নেন, তাহলে আমার কথা বুঝবেন সবাই। মানুষজন কমেন্টে লিখে শেষ করে দেয়, আপনারা বুঝতে পারেন না। আচ্ছা, এরপর যে কথাটা যাব, আমি হচ্ছে গল্পের মধ্যে যাব। মাউন্ট আইডা একটা পর্বতের নাম। সেই পর্বতটা নাম হচ্ছে সরি, একটা নদীর নাম, একটা পর্বতের পাশে। সেই নদীটার নাম হচ্ছে মূলত মাউন্ট আইডা, MOUNT, মাউন্ট
IDA, মাউন্ট আইডা। ভাইয়া এটা যদি আরেকবার বলতেন ভালো হতো, এই পুরো যে একটু লাইনটা বল। আমি এই যে এখানে বলছি মাউন্ট আইডা, আর কিছুই বলিনি, জাস্ট বলছি মাউন্ট আইডা। এটা একটা রিভার, একটা নদী। বুঝেছেন? জি ভাইয়া। এই নদীর যে দেবী তার নাম হচ্ছে সেব্রেন। কি নাম? সেব্রেন। সেব্রেন, সেব্রেন। CEB তারামণি। CEBREN, সেব্রেন। ভাইয়া এই সেব্রেন কি মাউন্ট আইডার নদীর দেবীর নাম? দেবীর নাম এবং আমাদের ইনুনির মায়ের নাম। বুঝতে পারছেন এবার? জি ভাই। ভাইয়া তাহলে তার ডটারকে, সেব্রেনের ডটারকে ইনোনি। ইনুনি ইনুনির হাজবেন্ডের নাম কি? প্যারিস। প্যারিস। এটা গেল একটা পার্ট। সেকেন্ড দিকে আসেন, আরেকটা লাইন স্টার্ট করেন। লিখেন হচ্ছে জিউস। জিউস উপরে লিখেছেন, এই জিউসের ওয়াইফের নাম হচ্ছে হেরা। ভাইয়া আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। সারামণি, আপনি মনে হয় ভুলে স্ক্রিন শেয়ার করে ফেলছেন। এটা কে স্ক্রিন শেয়ার করছে এখানে? আপনি ক্লাস বাদ দিয়ে ইউটিউবে কি করেন? আপু মনে হয় সেন্সের মধ্যে নাই। ওনার ক্লাস থেকে ওনার বিবেক কাজ করছে না এখন। কি হবে বলেন, আপনাকে সবাই দেখে ফেলছে। ওনার আবেগ বিবেক সবই গেছে। আমি এখনো মনে হয় ওনার বাবু মনে হয় ইয়া করছে, এটা হইতে পারে। বাবু যে আছে তার কথা কি আপনি একা বলেন? ভাইয়া জিউসের হচ্ছে ইসের নাম, ওয়াইফের নাম কি বললেন? হেরা, হেরা। HERA, হেরা, HERA। ভাইয়া বলেন। এই সবগুলা ক্যারেক্টারই তো হচ্ছে আমরা ইলিয়াডে পড়ছিলাম। হ্যাঁ, আবার এখানে দরকার আছে, আমি মিলাই দিচ্ছি সবগুলাই। আপনি লিখেন, শেষ করেন লেখা, আমি পরে গল্পটা বুঝাই দিচ্ছি। খুব সুন্দর গল্প, যারা ধৈর্য হারায় চলে যাবে যাবে, কিন্তু যারা শেষ পর্যন্ত থাকবে ভালো কিছু শিখবে, যেটা 4th ইয়ার পর্যন্ত কাজে লাগবে। ভাই এগুলা কি পিডিএফ এ থাকবে? PDF এ থাকলে তো লিখতে বলতাম না, বুঝেন না কেন? যেটা বলে সেটা করেন। লিখেছেন হেরা? এই যে ইনি হচ্ছে দ্য গডেস অফ পাওয়ার। ইনি হচ্ছে দ্য গডেস অফ পাওয়ার, অথবা বলা যায় দ্য গডেস অফ উইমেন, অথবা দ্য গডেস অফ ম্যারিজ। তিনটা বিষয় বলছি: গডেস অফ পাওয়ার, গডেস অফ ম্যারিজ, গডেস অফ উইমেন। লেখা হলে সিগন্যাল দিয়েন। জি ভাইয়া হয়ে গেছেন। পাওয়ার উইমেন আর একটা কি বললেন ভাইয়া? ম্যারেজ। ম্যারিজ। ভাইয়া হয়ে গেছে। এই যে হেরা আর জিউস, এনারা তো হাজবেন্ড ওয়াইফ। তো এই হেরা এবং জিউসের দুইজন কন্যা সন্তান ছিল, দুইজন ডটার ছিল, 2 ডটার্স। একজনের নাম হচ্ছে এথেনা, আর একজনের নাম হচ্ছে আফ্রোদিতি বা ভেনাস। লিখেন এথেনা, ATHENE, ভাই আরেকবার একটু বলেন। ATHENE, অ্যাথেনা। অথবা অ্যাথেনার অপর আরেকটা নাম হচ্ছে প্যালাস, PALLAS। এই যে নোটের মধ্যে দেখেন, স্ক্রিনে দেখেন, এই যে প্যালাস, প্যালাসকে বলা হয় গডেস অফ নলেজ, আবার অথবা বলা হয় গডেস অফ উইজডম। গডেস অফ নলেজ অথবা গডেস অফ উইজডম। লিখেছেন? জি ভাইয়া লিখেছি। দেন ওনার আরেকজন সন্তানের নাম হচ্ছে আফ্রোদিতি। এই যে বানানটা দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, APHRODITI।
টিই, আফ্রোদিতি। অথবা আরেকটা নাম আছে ভেনাস, VENUS, ভেনাস। এরা কার মেয়ে? হেরার মেয়ে? জিউস জিয়াস হেরার মেয়ে। হেরার কন্যা। কোনটা লাইন লিখে দিতে বলতেছেন একটু স্পেসিফিক করে বলেন, তাহলে আমি আবার বলবো। যারা কমেন্ট করতেছেন, কমেন্টে একজন বলছেন যে স্পেসিফিক করে একটা লাইন বলে দিতে। রুমা শিকদার, কোন লাইনটা আবার রিপিট করবো? আমি বলছিলাম যে আমাদের জিউস এবং হেরার দুইজন কন্যা সন্তান আছে। একজনের নাম আমাদের এথেনা অথবা প্যালেস, এখানে নামটা দেওয়া আছে প্যালেস নামটা, এর আরেকটা নাম হচ্ছে এথেনা। আর অপর দিকে তার দ্বিতীয় যে ডটারটা তার নাম হচ্ছে আফ্রোদিতি অথবা ভেনাস। আমরা এখানে হেরা, প্যালেস বা এথেনার, উনি যে দেবী, ওনার টাইটেলটা হচ্ছে, উনি যে দেবী ওনার পদবিটা হচ্ছে গডেজ অফ নলেজ অথবা গডেজ অফ উইজডম। গডেজ অফ উইজডম। আর আফ্রোদিতি অথবা ভেনাস, এনাকে বলা হয় গডেজ অফ বিউটি অথবা গডেজ অফ লাভ। লিখেন গডেজ অফ বিউটি অর গডেজ অফ লাভ। দাদা, অ্যাথেনাকে রোমানরা প্যালাস বলে ডাকে নাকি মিনার্ভা বলে ডাকে? প্যালাস বলে ডাকে। লিখা হয়েছে। আরেকটা ক্যারেক্টার আছে, জি ভাইয়া হয়েছে। ভাইয়া আরেকটা ক্যারেক্টার হচ্ছে এরেস, ARES, এরেস। একে বলা হয় গডেজ অফ ওয়ার। আবার একটু বলুন ভাইয়া। এ হচ্ছে এরেস। যুদ্ধের দেবতা আর কি, যুদ্ধের দেবতা, গড অফ ওয়ার। গডেজ হবে না, গড অফ ওয়ার, কারণ এরেস কাকে বলে? আমাদের যুদ্ধের দেবতা। এরেস, এরেস গড অফ ওয়ার। বানান করো তো। এরেস। ARES ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ARES, গড অফ গড অফ ওয়ার, WAR, যুদ্ধ। লেখা হয়েছে। জি ভাইয়া। এবার আমরা ফিরে আসি, ক্যারেক্টার গুলো লেখা হলো, ক্যারেক্টার গুলো খেয়াল করবেন যখন যেটা বলবো। এই যে এখানে যেটা দেওয়া আছে, ইনোনি বাই লর্ড আলফ্রেড টেনিসন, অর্থাৎ বলা হচ্ছে ইনোনি যে একটা কবিতা আলফ্রেড টেনিসনের লেখা, এটা 1829 সালে কি হয়েছিল? পাবলিশড, লেখা রিটেন লেখা হয়েছিল। লেখা হয়েছিল। দ্য পোয়েম, এই কবিতাটা ডিসক্রাইব, বর্ণনা করে দ্য গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার ইনোনি, আমাদের যে ঐতিহাসিক মাইথোলজিক্যাল যে ক্যারেক্টার আছে সেটার ইনোনি যে ক্যারেক্টারটা, তাকে বর্ণনা করে। হার উইটনেসিং ইনসিডেন্ট ইন দ্য লাইফ অফ হার লাভার প্যারিস as he is involved in the events of the Trojan War। মূলত কি বলতেছে? উইটনেসিং অর্থ কি? উইটনেস প্রত্যক্ষদর্শী। তো এখানে বলা হয় যে আমাদের এই যে তার যে ভালোবাসার মানুষ ছিল, তার জীবনের যে ভালোবাসার মানুষ প্যারিস, তার সাথে যে ঘটনাটা ঘটে সেটা সে নিজের চোখে দেখে, প্রত্যক্ষদর্শী হয়েছিল। কারণ সে ইনভলভ ছিল ইন দ্য ইভেন্টস, একটা ঘটনার সাথে। কোন ঘটনা? ট্রোজান ওয়ারের ঘটনা আছে, ট্রয়ের যুদ্ধ। ট্রয়ের। ভাইয়া আমার নেট একটু প্রবলেমের জন্য আমি শুনতে পারিনি, আবার একটু বলবেন? কোন জায়গাটাতে? ভাই যে শুরু থেকে আর একবার একটু বলেন। কেউ বুঝাই দেন তো, ওয়ার্ড গুলো কঠিন কি মনে হয়? না ভাইয়া। একটু বুঝাই দেন, কে বুঝাই দিতে পারবেন? এখানে বলছে যে ইউনিয়ন হচ্ছে যে আলফ্রেড টেনিসন লিখছে 1829 সালে। দেন হচ্ছে এই পোয়েমটা হচ্ছে গ্রিক মিথোলজি ক্যারেক্টার ইউনিয়ন, মানে ওনার ইয়াতে হচ্ছে এটা ডেসক্রাইব করা হয়েছে। দেন এই যে ইউনিয়নের যে ঘটনাটা হচ্ছে
সরি, ইউনিয়নের যে প্যারিস যে হাজবেন্ড ছিল তার হচ্ছে যেই প্রত্যক্ষ দোষী ছিল ইউনিয়ন, তার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রত্যক্ষ দোষী ছিল ইউনিয়ন। তারপর এস, কারণ হি ইজ কারণ সে মূলত ট্রোজানেরই যুক্ত ছিল। ছিল ইন দ্য ইভেন্টস, এই ঘটনাটার সাথে, অফ দ্য ট্রোজান ওয়ার। এই যে ট্রোজান ওয়ারের যে যুদ্ধটা হয়েছিল, ট্রোজান যুদ্ধটা এটার সাথে সম্পৃক্ত ছিল। এই সম্পৃক্ত থাকার কারণে তার যে ভালোবাসার মানুষ ছিল প্যারিস, তার জীবনের যে ঘটনাগুলো ঘটেছিল তার প্রত্যক্ষদর্শী হিসেবে আমাদের ইনুনি অবস্থান করেছিল বা দেখেছিল। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। এরপর বলা হচ্ছে ইনোনি ওয়াজ ইন্সপায়ার্ড বাই টেনিসন ট্রিপ টু স্পেন হোয়ার হি ভিজিটেড পার্নেস মাউন্টেন্স। অর্থাৎ বলা হচ্ছে এই যে ইনোনি কবিতাটা, এই ইনোনি ছিল টেনিসনের স্পেন ভ্রমণ থেকে অনুপ্রাণিত হয়েছিল। আমাদের আলফ্রেড টেনিসন যখন স্পেন ভ্রমণে গিয়েছিল, স্পেন ভ্রমণে যাওয়ার পর আমাদের এই ইনোনি কবিতাটা লিখতে তিনি ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত হয়েছিল। হোয়ার, যেখানে হি ভিজিটেড, তিনি মানে এই পরিদর্শন করেছিল পিরেনিস মাউন্টেন্স, অর্থাৎ পিরেনিস মাউন্টেন্স বলতে পর্বতমালা যখন তিনি পরিদর্শন করেন তখন তিনি ইনোনি সম্পর্কে লিখতে আগ্রহী হয় বা অনুপ্রাণিত হয়েছিল। ইট ইজ কনসিডার্ড দ্য সিম্পলেস্ট অফ টেনিসনস ড্রামাটিস্ট। এটাকে টেনিসনের নাটকীয়তার মধ্যে সবচেয়ে সহজ বলে ধরে নেওয়া হয়। এই কবিতাটা যে একটা ড্রামাটিক মনোলগ, সেই ড্রামাটিক মনোলগ কবিতাগুলোর মধ্যে সবথেকে সহজ একটা কবিতা হচ্ছে ইনোনি কবিতা। ইনোনি। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আমি আপনাদের একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। আমরা যে এখানে ইনোনির হাজবেন্ড প্যারিসের নাম শুনেছি, এই প্যারিস আমাদের ট্রয়ের রাজকুমার ছিল। কথাকার ট্রয়। ট্রয়, ওই যে ট্রোজান ওয়ার, ট্রয়ের যে যুদ্ধটা, তো এই ট্রয়ের রাজকুমার ছিল। তার পিতার নাম কি ছিল? প্রায়াম। তার মাতার নাম হেকুবা। এই যে এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু হোমার এন্ড দিস লেটার টেলস, অর্থাৎ এই যে ইলিয়াড, অডিসি, এগুলো কে লিখেছে? হোমার। হোমার লিখেছে। তো হোমার এবং এর পরবর্তী টেলস বা কাহিনী অনুসারে প্যারিস ওয়াজ অ্যামং দ্য মেনি সন্স অফ কিং প্রায়াম এন্ড কুইন হেকুবা অফ ট্রয়। আমাদের রাজা প্রিয়াম এবং ট্রয়ের নগরী হেকুবার অনেক পুত্রের মধ্যে ছিল প্যারিস। নামগুলো খেয়াল রাখবেন, 4th ইয়ার পর্যন্ত কাজে লাগবে। জাস্ট বিফোর হি ওয়াজ বোর্ন, যখন আমাদের এই প্যারিসের মানে জাস্ট জন্ম হয়েছিল, এর ঠিক আগে, জন্ম হওয়ার ঠিক আগে, জাস্ট বিফোর হি ওয়াজ বোর্ন, জন্ম হওয়ার ঠিক আগে, হেকুবা ড্রিমড, হেকুবা একটা স্বপ্ন দেখে, শি গেভ বার্থ টু আ টর্চ অফ ব্রাইট ফ্লেম। হেকুবা স্বপ্নে দেখেছিল যে তিনি তার উজ্জ্বল শিখার মশালের জন্ম দিয়েছে। তিনি যে প্যারিসের জন্ম দিচ্ছিল, মানে কিছুদিন পরে প্যারিসের জন্ম হবে, সেখানে প্যারিসের জায়গায় একটা উজ্জ্বল শিখার জন্ম দিচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। This dream was interpreted by Aeschylus. এই যে স্বপ্নটা দেখেছিল, এই স্বপ্নের ব্যাখ্যা করেছিল, ইন্টারপ্রিটেড করেছিল, কে করেছিল? অ্যাসাকাস নামে একজন। এই অ্যাসাকাসটাকে, যে মূলত এনাদার অফ প্রাইম সন এন্ড আ সিয়ার, যে মূলত এই প্রিয়ামের আরেকজন ছেলে ছিল এবং একজন ভবিষ্যৎ দ্রষ্টা ছিল, সিয়ার, হু অলসো লাভড এন্ড লস্ট ইনোনিস সিস্টার অ্যাস্ট্রোপি, যে মূলত বা যিনি ইনোনির যে বোন অ্যারিস্টোরপকেও ভালোবাসতেন এবং তাকে জীবন থেকে হারিয়ে ফেলেন, লাভড এন্ড লস্ট। তাহলে অ্যাসাকাসটাকে প্রিয়ামের প্রিয়ামের আরেকটি সন্তান যে কিনা স্বপ্নদ্রষ্টা ছিল। স্বপ্নদ্রষ্টা ছিল, ভবিষ্যৎ দ্রষ্টা আর কি। তো এই যে অ্যাসাকাস আন্ডারস্টুড, মানে বুঝতে পারে, দ্য ড্রিম টু মিন দ্যাট দ্য চাইল্ড উড বিং রুইন আপন ট্রয় এন্ড শুড বি কিল্ড। বলা হচ্ছে এই অ্যাসাকাস স্বপ্নের অর্থ বুঝতে পেরেছিলেন যে শিশুটা সামনে জন্ম হচ্ছে, এই শিশুটা ট্রয়ের উপর ধ্বংস ডেকে আনবে এবং তাকেও হত্যা করা উচিত, এই জন্য এন্ড শুড বি কিল্ড, এই জন্য এই শিশুটাকে হত্যা করা উচিত। ক্লিয়ার? জি ভাইয়া। Once Paris was born, একদা একবার প্যারিসের
মানে জন্মের পর neither his father nor mother could bring themselves to harm him, and so Priam gave him to trusted herdsman Aeschylus to remove from the palace and dispose of. অর্থাৎ যে বিষয়টা বলা হচ্ছে, এই যে প্যারিসের যখন জন্ম হয়ে গেল তখন তার বাবা মা কেউ তার ক্ষতি করতে পারেনি, হাজার হোক সন্তান, নিজের সন্তানের কেউ ক্ষতি করতে পারবে না। তাই প্রিয়াম তাকে প্রাসাদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তার বিশ্বস্ত হার্ডসম্যান, পশুপালক, তার মানে তার হচ্ছে সহচর যারা, এইরকম একজন নাম হচ্ছে এজেলাউস, এই এজেলাউসের কাছে তাকে দিয়ে দিয়েছিল। তাহলে এজেলাউসের কাছে কাকে দিল? প্যারিসকে। প্যারিসকে দিয়ে দিল। এই প্যারিসকে নিয়ে এজেলাউস কি করলো? Agelaus could not bear to harm the boy either, but also could not bring him back to Priam, and so left him exposed to die on Mount Ida. Mount Idaর নাম আমরা পড়েছি, শুরুতেই লিখেছি। জি এই যে এজেলাউস কি করেছিল, এই এজেলাউস ছেলেটার, এই বাচ্চাটার ক্ষতি সহ্য করতে পারেনি, সে সহ্যটা করতে পারতেছে না, তবে তাকে প্রিয়ামের কাছে ফিরিয়ে আনতে পারবেও না, তার প্রিয়ামের কাছে ফিরিয়ে দিতে, তার রাজার কাছে দিতে পারবে না। তাই সে কি করলো, এই বাচ্চাটাকে মাউন্ট ইডা পর্বত, সে পর্বতে মূলত হচ্ছে রেখে গিয়েছিল, খোলা জায়গায় রেখে দিয়েছিল, উন্মুক্ত জায়গায়। When যখন he returned 9 days later, যখন 9 দিন পরে এই এজেলাস আবার এই মাউন্ট আইডায় ফিরে আসে, he found the infant thriving, he found the infant thriving, তখন কি দেখলো, তিনি দেখতে পান যে এই যে শিশুটা having been suckled daily by a she bear। কিছু বুঝতে পারতেছেন? ভাইয়া স্ক্রিন দেখা যায় না কেন? এতক্ষণ পরে কই স্ক্রিন দেখা যায় না? সবাই দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। নেটে প্রবলেম হয়তো না, মাঝে মাঝে আসে আবার চলে যায়। আপনি বেশি করে জুম করে। জি ভাইয়া আমাদের এরকম হচ্ছে। কই আমাদের তো ঠিকই। ওনারা মনে হয় বেশি জুম করে ফেলছে। যার যার নেটে প্রবলেম, মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে চলে যায়। আচ্ছা, এখন এখন ঠিক আছে? এখন দেখতে পাচ্ছি। কি হয়েছে জাপান দাদা? জেপি ভাইয়া আসছেন। ভাইয়া আসছে। ওয়েলকাম টু আওয়ার ইনোনি ক্লাস। জেপি ভাই নাকি অসুস্থ? আচ্ছা, সামনের দিকে দেখি যে বিষয়টা বলা হচ্ছে, কথাই ছিলাম যে হ্যাভিং বিন সাকলেড ডেইলি বাই আ শি বেয়ার, অর্থাৎ এই যে 9 দিন পরে যখন সে রিটার্ন করলো, সেখানে গেল এই মাউন্ট আইডার মধ্যে শিশুটাকে দেখতে, তখন কি দেখলো, শিশুটা একটা ভাল্লুকের দ্বারা, মানে একটা ভাল্লুকের দুগ্ধপান করে প্রতিদিন হচ্ছে বেঁচে ছিল, মানে প্রতিদিন দুগ্ধপান করতো, এই ভাল্লুকটা মূলত হচ্ছে স্তনপান করিয়ে এই শিশুটাকে বাঁচিয়ে রেখেছিল। এজেলাস কিছু বলতেছেন? আবার বলেন ভাইয়া। এখানে বলা হচ্ছে যখন 9 দিন পরে এই শিশুটাকে, 9 দিন পরে শিশুটাকে দেখতে আসলো যে কি খবর মাউন্ট আইডার মধ্যে, তখন এসে দেখল যে এই শিশুটা একটা ভাল্লুকের দ্বারা ডেইলি, প্রতিদিন মূলত হচ্ছে ভাল্লুকটা এই শিশুটাকে স্তনপান করিয়ে মূলত তাকে বাঁচিয়ে রেখেছে। একটা ভাল্লুক, সাদা ভাল্লুক। ক্লিয়ার? জি ভাইয়া। এরপর কি হলো, এজেলাস দেন ব্রট দ্য বেবি ব্যাক টু হিজ ওন হাউস টু রেয়ার এজ হিজ ওন। এরপরে এজেলাস এই শিশুটাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। দেন এই যে প্যারিস গ্রিউ আপ এজ আ শেফার্ড অন মাউন্ট আইডা, প্যারিস ধীরে ধীরে বড় হলো, প্যারিস এই মাউন্ট আইডা পর্বতে একজন রাখাল হিসেবে বেড়ে উঠলো। পার্সুমেবলি দ্য সন অফ এজেলাস, এবং একজন এজেলাসের পুত্র হিসেবে, সম্ভবত এজেলাসের পুত্র হিসেবে বেড়ে উঠেছিল, বাট কিন্তু হিজ নোবেল হেরিটেজ ওয়াজ অ্যাপিয়ারেন্ট ইন হিজ গ্রেট বিউটি, কারেজ এন্ড ন্যাচারাল ইন্টেলিজেন্স। এবং বলা হচ্ছে একজন রাজার ছেলে স্বভাবত চরিত্র অনুযায়ী তার হচ্ছে সাহস হবে, সৌন্দর্য হবে, বুদ্ধিমান হবে, তাই না?
ভাইয়া এরকম এই যে এজেলাসের পুত্র হিসেবে বড় হচ্ছে, কিন্তু তার যে মহৎ ঐতিহ্য, তার মহান সৌন্দর্য, সাহস, প্রাকৃতিক বুদ্ধিমত্তার মধ্যে স্পষ্ট হচ্ছিল সবকিছু। আফটার হি হ্যাড ড্রাইভার অফ আ গ্রুপ thieves, he was known as Alexanderus, defender of men, the name most commonly used for him by later writers। অর্থাৎ বলা হচ্ছে যে তিনি একদল চোরকে মূলত হচ্ছে তাড়িয়ে দেওয়ার পর, অর্থাৎ সেই গ্রামের মধ্যে, তাদের গ্রামের মধ্যে চোর এসেছিল, ডাকাত এসেছিল, তাদেরকে তিনি তাড়িয়ে দিয়েছিল, তাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে টেক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। এবং তিনি তখন আলেকজান্ডারাস, মূলত একটা উপাধি, বা তাকে এই নামে সবাই চিনতে থাকলো। আলেকজান্ডারাস অর্থটা কি? ডিফেন্ডার অফ ম্যান, অর্থাৎ সমস্ত মানুষের রক্ষক বলা হয় তাকে, এই নামে পরিচিত হয়ে গেলেন। The name most commonly used for him by the writers। তো এই যে নামটা পরবর্তীতে লেখকদের দ্বারা তার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছিল। বুঝতে পারছেন এতটুকু? ভাইয়া উক্তিটা কাকে দেওয়া হয়েছিল? কোথায়? প্যারিসকে। আলেকজান্ডার কে? বুঝিনি, আবার বল। স্যার বুঝি না, একটু আরেকবার বুঝিয়ে দিবেন? কোন জায়গাটা? প্যারিসের প্যারিস উপাধিটা দেওয়া হয়েছিল ডিফেন্ডার অফ ম্যান, এটা কাকে দেওয়া হয়েছিল উপাধিটা? প্যারিসকে উপাধি দেওয়া হয়েছিল। প্যারিসকে। এতক্ষণ ধরে পড়ে। এটা হচ্ছে আলেকজান্ড্রোস, যেটা বলা হচ্ছে ওটার মানে হচ্ছে ডিফেন্ডার অফ ম্যান। আচ্ছা, একটু মনোযোগ দেন, কি বলা হচ্ছে? প্যারিস গ্রিউ আপ এজ আ শেফার্ড অন মাউন্ট আইডা। এই প্যারিস মাউন্ট আইডা একজন রাখাল হিসেবে বেড়ে উঠতেছিল। পারসুমাবলি দ্য সন অফ এজেলাস, সম্ভবত এজেলাসের পুত্র হিসেবে বড় হচ্ছে। বাট কিন্তু এজেলাস কি? একজন পশুপালক ছিল। কিন্তু হিজ নোবেল হেরিটেজ ওয়াজ অ্যাপারেন্ট ইন হিজ গ্রেট বিউটি, কারেজ, ন্যাচারাল ইন্টেলিজেন্স। তো এই যে তার মহৎ ঐতিহ্য, কার? প্যারিসের মহৎ ঐতিহ্য, তার মহান সৌন্দর্য, কারেজ, সাহস এবং তার প্রাকৃতিক বুদ্ধিমত্তার মধ্যে স্পষ্ট হচ্ছিল যে এ অবশ্যই কোনো ভালো পরিবারের সন্তান। কিন্তু সে তো বড় হচ্ছিল এজেলাসের সন্তান হিসেবে, কেউ সন্দেহ করতেছে না। আফটার হি হ্যাড ড্রাইভেন অফ আ গ্রুপ অফ থিভস, অর্থাৎ একটা সময় যখন তাদের গ্রামে একদল চোর এসেছিল, তাদেরকে সে কি করেছিল? তাড়িয়ে দিয়েছিল। এরপর হি ওয়াজ নোন অ্যাজ আলেকজান্ডারাস, সে মূলত আলেকজান্ডারাস নামে পরিচিতি লাভ করলো। কেন? আলেকজান্ডারাস অর্থ কি? এর অর্থ হচ্ছে ডিফেন্ডার অফ ম্যান, মানুষের রক্ষক বলা হয়। যারা মানুষের রক্ষক হিসেবে থাকে তাদেরকে আলেকজান্ডারাস উপাধি দেওয়া হয়। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে নামটা পরবর্তীতে অনেক রাইটার, অনেক লেখকরা ব্যবহার করেছিল প্যারিসের নামের জায়গায় আলেকজান্ডারাস নামটা। ক্লিয়ার? জি ভাইয়া। মনোযোগ তাহলে এমনি বুঝতে পারবেন, বারবার বলতে হবে না। এরপর দেখেন, হি অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ ইনুনি হু ফেল ইন লাভ উইথ হিম ইভেন দো হি ওয়াজ আ লোলি শেফার্ড এন্ড শি আ নিম and the daughter of the river god Sebren, and he showed his eternal love for her, promising he would never leave। লাইনটা বড় হলো, বিষয়টা আমি বুঝাই দিচ্ছি। এখানে বলা হচ্ছে হি অ্যাট্রাক্ট, অর্থাৎ আকর্ষণ পাইলো, অ্যাটেনশন নিল। তিনি অয়েনন বা তিনি ইনোনি যে আছে, এই ইনোনির মূলত হচ্ছে একটা আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যিনি তার প্রেমে পড়েছিল। হু ফেল ইন লাভ উইথ হিম, এই ইনোনি মূলত হচ্ছে আমাদের প্যারিসের প্রেমে পড়েছিল। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এরপর বলা হচ্ছে ইভেন দো, যদিও, হি ওয়াজ আ লোলি শেফার্ড, তিনি একজন নিচু রাখাল ছিল, এবং তিনি কি করেছিল? এন্ড শি আ নিম, এবং অপরদিকে আমাদের ইনোনি একজন কি ছিল? নিম মানে কি বলেন? পরি, জলপরি বলা হয়। জলদেবী বা জলপরি, জলপরি বা জলদেবী। এন্ড দ্য ডটার অফ রিভার গড, সে হচ্ছে নদীর দেবীর সন্তান, নদীর দেবতার সন্তান ছিল। আর এদিকে আমাদের প্যারিস ছিল মাত্র একজন রাখাল। এন্ড এবং হি শোড হিজ কিছুক্ষণ পরে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। বুঝি নাই। না ঠিক আছে তো ভাইয়া। এটা আপনার হয়তো না, আমরাও দেখতে পাচ্ছি ভাইয়া, দেখতে পাচ্ছি। বের হয়ে আমাদের একবারও অফ হয়নি। অনেক পড়া আছে, আমি শেষ করি।
and he showed his eternal love for her, promising he would never leave. এবং বলা হচ্ছে যে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে তিনি একজন জলপরী এবং নদীর দেবতার কন্যা, এদিকে তো তিনি তার প্রতি চিরন্তন ভালোবাসার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কখনো ছেড়ে যাবেন না। অর্থাৎ দা টু ওয়ার ম্যারিড, ইনুনি বোর প্যারিস আ সন ক্রয়থাস and the family lived happily on Mount Ida. খেয়াল করেন তারা দুজনে বিয়ে করলো, তারা বিবাহিত হইল, এরপর ওয়েনন প্যারিসের একটা পুত্র হইল, তার নাম হচ্ছে ক্রয়থাস। এই ক্রয়থাসের জন্ম হলো এবং এই পরিবারটাই ইডা মাউন্ট আইডার পর্বতের মধ্যে সুখে বাস করতে থাকলো। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে মূলত এরপর যে বিষয়টা এখানে দেওয়া আছে এটা আমি বলে দিই মুখে, নিজে পড়লে এখন বুঝবেন। তো এরপর কিছু বছর পরে মূলত হচ্ছে প্যারিস একটা জমকালো একটা উদযাপন হচ্ছিল। এই যে উদযাপনটা কিসের, যে বুলস ফাইট, মূলত কি ষাঁড়কে করে, মানে এই যে ষাঁড় হচ্ছে আসবে আর তাকে আটকাইতে হবে, ষাঁড়টা হচ্ছে মানে ওই যে ডিশ দেওয়ার জন্য আসবে, তাকে আটকাইতে হবে, বড় ধরনের গরুগুলো। তো এই ট্রয়ের মধ্যে এই প্রতিযোগিতাটা হচ্ছে সব থেকে যে বড় প্রতিযোগী ছিল, এই ঘটনাটায় সেই প্রতিযোগিতার মৃত্যু হয়ে গেছিল এবং এর স্মরণে মূলত হচ্ছে তার স্মরণে এই খেলাটা অন্ত্যেষ্টিক্রিয়ার এই খেলার সমন্বিত হয়েছিল। তো তিনি এই খেলাগুলোতে আমাদের প্যারিস অংশ নিয়েছিলেন এবং যে ষাঁড়টা এখানে এসেছিল আমাদের হচ্ছে নিয়ে এসেছিল, তাতে আমাদের প্যারিস জিতেছিল এবং সেই সাথে অনেক প্রশংসা করেছিলেন। কিন্তু তার নিজের ভাই সহ কেউ কেউ তার অনুমানের জন্য তাকে তিরস্কার করেছিলেন, কারণ তিনি একজন রাখাল ছিলেন এবং তবু তার ঊর্ধ্বতন বা তার থেকে অনেক বড় বড় প্রতিযোগীরা তাকে মানে কোনোভাবে ভালোভাবে দেখতে পারতেছিল না। আমাদের প্যারিস জিতে গেল, এত বড় বড় ফাইটার যারা ছিল তারা হেরে গেল, এটাকে ভালো চোখে দেখতেছিল না। এবং এমনকি দেবতা যে এরেস ছিল, যুদ্ধের দেবতা গড অফ ওয়ার, এই এরেসের চেয়েও ভালো, যিনি একটা ষাঁড়ের আকারে অংশ নিয়েছিল, এরেস এখানে অংশ নিয়েছিল, সেও হেরে গিয়েছিল। তবে তারা তাকে আক্রমণ করার আগে তার বোন, আমাদের প্যারিসের মূলত বোন, তার বোনটাকে মূলত প্রায়ামের কন্যা, প্রায়াম এবং হেকুবার কন্যা, তার নাম হচ্ছে ক্যাসেন্দ্রা। এই ক্যাসেন্দ্রা ভবিষ্যৎবাণী করতে পারত, ভবিষ্যৎবাণীর ক্ষমতা ছিল, কিন্তু তার ভবিষ্যৎবাণী কেউ বিশ্বাস করত না। তো তার দ্বারা এই কথিত তিনি এখানে দেখতে পায়, তিনি এখানে ভবিষ্যৎবাণী করেন যে এই যে মৃত রাজপুত্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল প্যারিসকে, সে আসলে মারা যায়নি, এই হচ্ছে সেই প্যারিস। বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপর এই আমাদের ইনুনি এবং প্যারিস, তার সন্তান ক্রয়থাস, এদের সবাইকে ট্রয় নগরীর রয়্যাল ফ্যামিলিতে জায়গা দেয়। তারা বুঝতে পারে যে এই প্যারিসেই হচ্ছে আমাদের সন্তান, এজেলাস স্বীকার করে সবকিছু। এরপর ট্রয় নগরীতে চলে যায় এবং রাজপরিবারে তাদেরকে স্বাগত জানানো হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই হচ্ছে আমাদের পুরো ইনুনি প্যারিস, এদের পরিচয়টা হইলো। কবিতাটা কি বিষয়ে লেখা, এটা কি আমরা এখনো পড়ছি? না ভাইয়া। এটা সম্পর্কে আমরা এখনো পড়ি নাই, এটা কেবল শুরু হবে। আমি বলি, একটু মনোযোগ দিবেন। আমাদের এই কবিতাটা শুরু হয়েছিল একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? অনুষ্ঠানটা কিসের? ম্যারেজ সেরিমনি। তো এই ম্যারেজ সেরিমনিতে ইনভাইট করা হয়েছিল জিউসকে, হেরাকে, এথেনাকে, আফ্রোদিতিকে, প্যারিসকে এবং ইনুনিকে, সবাইকে মূলত হচ্ছে এখানে ইনভাইট করা হয়েছিল। কিন্তু একজন ব্যক্তিকে ইনভাইট করা হয়নি। সে কে? সে হচ্ছে অ্যারেস, যে যুদ্ধের দেবতা ছিল, সেই মানুষটাকে এখানে কি করা হয়নি? ইনভাইট করা হয়নি এই ম্যারেজ সেরিমনিতে। এখন চিন্তা করেন, সবাই দেবদেবী সেখানে সবাই থাকে, সেখানে সবাইকে ইনভাইট করলো, শুধুমাত্র অ্যারেসকে ইনভাইট করেনি। এতে কি হতে পারে? ওর আত্মসম্মানে আঘাত লাগতে পারে। এজন্য আমাদের অ্যারেস চিন্তা করে যেখানেই কিছু মহিলা মানুষ থাকবে সেখানেই গন্ডগোল লাগাতে সুবিধা হবে। এজন্য অ্যারেস কি করে, একটা গোল্ডেন আপেল সেই ম্যারেজ সেরিমনির একটা টেবিলের মধ্যে যারা বসা ছিল, সেখানে জিউস ফ্যামিলি অর্থাৎ জিউস, হেরা,
এথেনা, আফ্রোদিতি এনারা বসেছিল, সেখানে একটা আপেল, গোল্ডেন আপেল ফেলে দিয়েছিল এরেস। কি ফেলে দিয়েছিল? গোল্ডেন গোল্ডেন আপেল। এবং এই আপেলটাতে একটা কথা লেখা ছিল, একটা মেসেজ লেখা ছিল, সেটা হচ্ছে ফর দ্য ফেয়ারেস্ট। কি লেখা ছিল? সবচেয়ে সুন্দরীর জন্য। ফর দ্য ফেয়ারেস্ট, যে সব থেকে বেশি সুন্দর সেই এই আপেলটা পাবে। ঝামেলা। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝেন, সব থেকে সুন্দর যে সেই পাবে। সেই টেবিলে কে কে ছিল? হেরা ছিল, আফ্রোদিতি ছিল, এথেনা ছিল। তিনজন উইমেন ক্যারেক্টার, তিনজন সেখানে ছিল। এখন কে সব থেকে বেশি সুন্দর? শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধটা কিরকম? সেখানে কি ভাইয়া ইমনি ছিল? ভাইয়া, মা মেয়েদের মধ্যে এই সৌন্দর্য নিয়েও ঝগড়া করতে হলো। হ্যাঁ, ঘটনা হচ্ছে মা মেয়ে হইলে কি হবে? তারা তো দেবী, তারা তো দেব দেবী। এখন বুঝেন, আমি শেষ করি। এই হেরা, আফ্রোদিতি, এথেনা তিনজনে এখন আমাদের জিউসকে ধরেছিল যে এখন তো আপনাকে বলতে হবে কে বেশি সব থেকে সুন্দর, মানে কে বেশি সব থেকে সুন্দরী আর কি। তো জিউস বুঝে গেছে যে এই পাল্লায় পড়লে দিন শেষ, জীবন শেষ। সে কি করলো? সে বুদ্ধি খাটিয়ে বলেছিল, ওই যে আমাদের প্যারিসকে এখানে দেখা যাচ্ছে, সে তো একজন মানুষ, সেই একটা ভালো বিচার করে দিতে পারবে। তাকে যদি বলা যায়, সেই সুন্দর একটা বিচার করে দিবে এবং সেই বলে দিবে যে সব থেকে কে বেশি সুন্দর। তখন ডাকা হইলো প্যারিসকে, প্যারিসকে সবকিছু বলা হইলো। প্যারিস বলল, ঠিক আছে, আপনারা মাউন্ট আইডে আসেন, সেখানেই আমি সব থেকে কে বেশি সুন্দর সেটা বলবো এবং তার হাতেই এই গোল্ডেন আপেল তুলে দেব। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এরপর সবাই মূলত হচ্ছে চলে গেল মাউন্ট আইডার মধ্যে। ইনুনি এখন পর্যন্ত অজানা, ইনুনি এখন পর্যন্ত জানে না যে এখানে কি ঘটতেছে। সে সবকিছু জানার বাইরে ছিল। এরপর যখন হচ্ছে ইনুনি প্যারিসের কাছে সব ঘটনা শুনলো, তখন সে আসলে বলছে, ইনুনি ভাবছে যে আমি যা বলবো আমাদের হচ্ছে প্যারিস তাই শুনবে, তাকেই ঘোষণা করবে। একটা বিষয় খেয়াল করবেন, শুরুতে বলেছিলাম হেরা কিসের দেবতা, কিসের দেবী? গডেস অফ পাওয়ার, গডেস অফ ম্যারেজ। আচ্ছা, গডেস অফ পাওয়ারটা তার জন্য। তারপর হচ্ছে এথেনাটাকে, এথেনাটা কিসের দেবী? গডেস অফ নলেজ। আমাদের আফ্রোদিতি হচ্ছে গডেস অফ লাভ। বিশেষ করে তিনটা বিষয় খেয়াল করেন, গডেস অফ পাওয়ার, গডেস অফ উইজডম অথবা হচ্ছে নলেজ, আর এদিকে হচ্ছে গডেস অফ লাভ। এই তিনটা বিষয়। এখন যখন ইনুনি প্যারিস যখন তাদেরকে ডাকলো, মাউন্ট আইডায় সবাই গেল, তখন হচ্ছে ঘুষ দেওয়ার একটা প্রচলন শুরু হলো। আমাদের হেরা বলল, প্যারিস তুমি যদি আমাকে সব থেকে বেশি সুন্দরী ঘোষণা করো, তাহলে আমি তোমাকে সব থেকে বেশি ক্ষমতাবান বানিয়ে দেবো এই পৃথিবীর। তুমি হবে সব থেকে বেশি ক্ষমতাবান, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। অপরদিকে এথেনা বলল, প্যারিস তুমি যদি আমাকে সুন্দরী ঘোষণা করো, তাহলে সব থেকে জ্ঞানী মানুষ হবে তুমি, এই পৃথিবীর সব থেকে নলেজ পাওয়ারফুল এবং উইজডম মানুষ হবে তুমি। ক্লিয়ার? তাহলে আফ্রোদিতি কি বলতে পারে? আফ্রোদিতি বলে, প্যারিস তুমি যদি আমাকে সুন্দরী ঘোষণা করো, তাহলে এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী হবে তোমার বউ, এবং তুমি যাকেই চাবে আমি তোমাকে তাকেই তোমার সামনে হাজির করব। বুঝতে পারছেন? মানে যার যেটা আছে সেটা দিয়ে ব্ল্যাকমেইল করা। হ্যাঁ, এখন ইনুনি তো জানে যে কি হতে পারে। তো ইনুনি আগেই বলছে যে তুমি, মানে সাইড থেকে, দূর থেকে ইনুনি হচ্ছে প্যারিসকে বলল যে তুমি কোনোভাবেই আফ্রোদিতিকে সুন্দরী ঘোষণা করবে না। অপরদিকে প্যারিস কি শুনলো? যে তুমি আফ্রোদিতিকে সুন্দরী ঘোষণা করো। ইনুনি বলছে একটা, প্যারিস শুনেছে একটা। সে প্যারিস আফ্রোদিতিকে ফেয়ারেস্ট ঘোষণা করে দিল।
বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, ওর কি হলো? হেলেনকে নিয়ে আবার কাণ্ড। ইননির কপালে দুঃখ নেমে আসলো। বলেন, বুঝি নাই। কোন জায়গায় বুঝেন নাই বলেন? কোন জায়গায় বুঝেন নাই? সিদ্ধান্ত নিছিল ওইখান থেকে। বুঝি নাই, আবার বলেন। প্যারিস সিদ্ধান্ত নিছিল ওইখান থেকে, আবার বুঝি নাই। আচ্ছা, কেউ বলেন তো এরপর কি? ইরুনি ওকে বলছে যে আফ্রিদিকে মানে সুন্দরী ঘোষণা করিও না, কিন্তু প্যারিস ভাবছে যে আফ্রিদিকেই সুন্দরী ঘোষণা করো, এই ভেবে সে আফ্রিদিকে সুন্দরী ঘোষণা করে দিছে। ওই যে না কথাটা শুনতে পাইনি। জি ভাইয়া। তো এই যখন ঘটলো, তখন কি ঘটনা ঘটলো? আমাদের এই যে গ্রিসের সবচেয়ে সুন্দরী মহিলা ছিল হেলেন, যার নাম, সে মূলত প্যারিস, এই হেলেনের সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হয়েছিল। তিনি ঘোষণা করেছিলেন যে আফ্রোদিতি যেহেতু আমাকে এইভাবে বললো এবং ইনোনিও বললো, তা এই আফ্রোদিতি হচ্ছে সব থেকে সুন্দর দেবী, সুতরাং এই আফ্রোদিতি তাকে, গ্রিসের সবচেয়ে সুন্দরী মহিলা, তাকে এনে দিবে, হেলেনকে। তারপর প্যারিস ইনোনিকে ছেড়ে দেয়, হেলেনকে গ্রহণ করে। ছেড়ে দেয় বলতে তাকে, তার কাছ থেকে সরে আসে, ইনোনির কাছ থেকে, এবং হেলেনের প্রেমে পাগল হয়ে যায়। অন্যদিকে ইনোনি পাগল হয়ে যায় এবং তার প্রিয় ভালোবাসার মানুষ প্যারিসকে হারিয়ে, আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একেবারে। প্রতি মুহূর্তে তার মৃত্যু। ভাই তারপর সারা জীবন কি সিঙ্গেল ছিল? কে? মানে ইয়া ওই যে প্যারিসের ওয়াইফ ইনুনি। ইনোনি তো তখন ওর হাজবেন্ড। ছেড়ে দেয় বলতে তো লিগাল ভাবে ছেড়ে দেওয়া হয় না তাদের, তাকে ছেড়ে চলে যায়। ইনোনিকে ছেড়ে হেলেনের কাছে চলে যায়, কিন্তু নিয়মিত মানে নিয়ম অনুসারে তো ইনোনি তার এখনো ওয়াইফ। ও আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। তো এইদিকে ইনোনি কি করতেছিল? প্যারিসের মৃত্যু কামনা করতেছিল, যে প্যারিস আমাকে ছেড়ে চলে গেল, সেই প্যারিস কখনো সুখী হবে না। বুঝতে পারছেন? সে প্যারিসকে প্রত্যাখ্যান করতে মানে স্বীকার করতে পারে না যে প্যারিসকে সরে যাবে আমার কাছ থেকে। প্যারিসকে ধীরে ধীরে সে ঘৃণা করতে শুরু করে এবং তাকে অভিশাপ দেয়। অবশেষে সে ঈশ্বরের কাছে বা গডের কাছে প্রার্থনা করে যেন তার সন্তানকে ক্রয়থাস, এই তার সন্তানকে প্যারিসের মতো প্রতারক হতে না হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। হচ্ছে শুনতে পাইনি। কি শুনতে? ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। এই এত কিছু সবকিছুর জন্যই কি প্যারিসকে দোষ দেওয়া যায়, নাকি পুরোটাই ওর ভাগ্যের দোষ? এখানে প্যারিসের দোষ আছে কেন? কারণ হচ্ছে প্যারিস হেলেনের প্রতি দুর্বল ছিল, সৌন্দর্যের প্রতি দুর্বল ছিল। যখন এখানে মূলত হচ্ছে যখন সৌন্দর্য ঘোষণা করার কথা বলে, তখন সে ধরেই নিয়েছিল যে আফ্রোদিতিকে ঘোষণা করবে, কারণ আফ্রোদিতি যে গিফট বা যে উপহার তাকে দিতে চেয়েছে, সেটার জন্য ইনোনি বললেও দিত, না বললেও আফ্রোদিতিকেই ঘোষণা করতো। জি ভাইয়া, এবার আমি ক্লিয়ার হয়েছি, এজন্যই জানতে চাইলাম, কারণ ওর তো মনে আগে থেকেই ছিল যে ও আফ্রিদিতিকেই দিবে, কিন্তু ও আসলে ইচ্ছা করেই দিচ্ছে। এখন মূলত হচ্ছে এরপর যখন এই যে মানে আফ্রোদিতি হেলেনকে কিভাবে পাইয়ে দিল, এই ঘটনাটা একটু শুনেন। যখন আমাদের হেক্টর, প্যারিসের বড় ভাই হেক্টর, এবং হচ্ছে আমাদের প্যারিস, এনারা দুইজন কোথায় ভ্রমণে গেল? গ্রিসে ভ্রমণে গেল। নামটা কি এটা ভুলে তো বললাম, মেনেলাউসের জায়গাটার নাম কি? গ্রিকদের সাথে ট্রয়ের যুদ্ধ হয়েছে, ঠিক আছে। তারা গ্রিসে গেল কেন? গ্রিস থেকে তাদেরকে আমন্ত্রণ পাঠানো হয়েছে যে এই যে তাদের এতদিনের দ্বন্দ্ব, তারা এই দ্বন্দ্ব মিটিয়ে তারা এখন শান্তির একটা বন্ধুত্ব সম্পর্কে আসতে চায়। এজন্য হেক্টর এবং প্যারিস তাদের লোকজন নিয়ে সবাই গিয়ে হচ্ছে আমাদের গ্রিসে গিয়েছিল। সেখানে আমাদের অ্যাকিলিস, সেখানে মেনেলাউস এবং বড় বড় যোদ্ধারা, রাজাগুলো একসাথে হয়েছিল। সেখানে অনেক অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, পার্টি এসব হয়েছিল। এরপর কি ঘটলো? অপরদিকে প্যারিস তো জানে মেনেলাউসের ওয়াইফের নাম হেলেন, সে অনেক বেশি সুন্দর।
সে হেলেনকে দেখতে যায়। যখন সে হেলেনের কাছে যায়, হেলেনকে দেখে সে মূলত শারীরিকভাবে অতৃপ্তিতে ছিল। কেন? কারণ যে মেনেলাউস একজন বৃদ্ধ মানুষ, টাকা পয়সার লোভের কারণে এই হেলেন মূলত মেনেলাউসকে বিয়ে করেছিল। এই পৃথিবীর সব থেকে ধনী মানুষ ছিল মেনেলাউস। তো এদিকে যখন প্যারিস গিয়েছিল, উকি ঝুঁকি মারতেছিল, হেলেন সেটা বুঝতে পেরেছিল। তো হেলেনের একটা চাহিদা ছিল, সেই চাহিদা পরিপূর্ণ করার একটা ইচ্ছা তার ছিল। সে এদিকে হচ্ছে আমাদের প্যারিস আফ্রোদিতিকে ডাক দেয়, এই যে হেলেন, আমি হেলেনকে চাই, আমি হেলেনকে অবশ্যই চাই, তুমি তোমার কথা রাখো এখন। সে কি করে, আফ্রোদিতি বাতাসের সাথে মিশে গিয়ে হেলেনের ভিতরে প্রবেশ করে হেলেনকে নিয়ে মোহিত পালাই যায়। মোহিত করে ফেলে প্যারিসের প্রতি। এদিকে কি করে, প্যারিস সুন্দর করে হেলেনকে নিয়ে তাদের শিপের মধ্যে চলে যায়। অপরদিকে সুন্দর শান্তির যে মানে সভাটা হচ্ছিল সেটা শেষ করে হেক্টরও এই শিপে ফিরে আসে। যখন তাদের শিপ অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছিল তাদের গ্রিস নগরী থেকে, তখন সে দেখতে পায় যে এই হেলেনকে নিয়ে সে পালিয়ে এসেছে। এই হেলেন হচ্ছে মেনেলাউসের বউ। এবং প্যারিস বলে, আমি হেলেনকে ছাড়া বাঁচবো না, হেলেনকে আমি ভালোবাসি। হেলেনও বিপরীত দিক থেকে বলে, ওই যে আফ্রোদিতির কারণে মোহিত হয়ে গিয়েছিল, এই মোহিত হওয়ার কারণে বলে আমি প্যারিসকে ভালোবাসি। হেক্টরের কিছু করার নাই। হেক্টর বুঝতে পারতেছে শান্তির সভায় গিয়ে অশান্তি শুরু হলো। সে প্যারিসকে বলেছিল এই অশান্তির জন্য হয়তো বিপদ আসতে পারে। এরপর মেনেলাউস তার বড় ভাই স্পার্টা, অ্যাকিলিস সবাইকে ডাকে, সবকিছু বলে, আমার এত সুন্দর স্ত্রীকে নিয়ে গেল, এই সবকিছু বলার পরে শুরু হয়ে গেল ট্রয়ের সাথে গ্রিসের একটা যুদ্ধ। 10 বছর লেগেছিল তাদের সমুদ্র যাত্রা করে ট্রয়ের কাছে পৌঁছাতে, এবং ট্রয়ের সীমানা প্রাচীর পার হয়ে কারণ এটাই 10 বছর লেগেছে। বাকি 10 বছর ট্রয়ের ভিতরে যুদ্ধ হয়েছিল, আর 10 বছর লেগেছিল ট্রয় থেকে গ্রিসে ফেরত আসতে। সেখানে ইউলিসিস ছিল, অ্যাগামেমনন ছিল, এনারা গ্রিসের পক্ষে যুদ্ধ করতে গিয়েছিল। সেই যে ইউলিসিস আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, বুঝতে পারছেন? জি ভাইয়া, ইউলিসিস, অ্যাকিলিস। সেই কাহিনী এইভাবে মূলত হচ্ছে একটা সময় প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে গেল, পুরো ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল, তারপরও সে হেলেনকে ছাড়েনি। আর অপরদিকে ইনোনি, আমাদের ইনোনির কি হলো, প্যারিস যখন হেলেনকে ট্রয়ে ফিরিয়ে এনেছিল, যেখানে তাদের বিবাহ উদযাপন করা হয়েছিল, ইনোনি সেই জায়গাটা পরিত্যক্ত করেছিল। তার এই অবিশ্বাসী স্বামীর প্রতি প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এবং যখন আচিয়ান গ্রিকরা যুদ্ধের জন্য, অর্থাৎ প্রাচীন গ্রিকরা যুদ্ধের জন্য পৌঁছেছিল, তখন তিনি তার যে সন্তান কোরিথাস, এই কোরিথাসকে তাদের ট্রয়ের দিকে গাইড করেছিল। যুদ্ধ চলার সাথে সাথে তিনি হেলেনকে প্রলুব্ধ করেন, এবং প্যারিসকে প্রমাণ করার জন্য কোরিথাসকে আবার একটা বিষয় খেয়াল করেন, আমি বুঝাই বলি, যে এই যে আমাদের ইনোনি হেলেনের কাছে যায়, হেলেনকে, সে তো একজন দেবী, হেলেনকে প্রলুব্ধ করতে শুরু করে, এবং প্যারিসকে প্রমাণ করার জন্য যে প্যারিস আসলেই কি হেলেনকে মন থেকে ভালোবাসে কিনা, এটা প্রমাণ করার জন্য তার যে সন্তান ছিল কোরিথাস, এই কোরিথাসকে হেলেনের কাছে পাঠিয়েছিল, যে তার এই নতুন স্ত্রী একজন অবিশ্বাসী এবং স্নেহের যোগ্য ছিল না, সে তোমার সন্তান কোরিথাসের সাথে ঘরে মিলিত হয়েছিল। এজন্য তার মা ইনোনি কোরিথাসকে হেলেনের কাছে পাঠিয়েছিল। তো প্যারিস কোরিথাসকে হেলেনের সাথে বিছানায় একসাথে দেখেছিল এবং পেয়েছিল, এবং তার প্রাপ্তবয়স্ক ছেলেকে চিনতে না পেরে তার সন্তানকে নিজেই হত্যা করেছিল। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই প্যারিস যুদ্ধের কারণ হয়েছিল। এই সংঘাতের সবচেয়ে দুর্বল অংশগ্রহণকারী ছিল একমাত্র, কৃতিত্ব ছিল আমাদের বীর যোদ্ধা অ্যাকিলিসের। এই অ্যাকিলিসকে তীর নিক্ষেপ করে হত্যা করেছিল প্যারিস, যার মৃত্যু মানে হবেই না এমন বলা যায়, সে অমর ছিল অ্যাকিলিস।
শুধুমাত্র এই অ্যাকিলিস একটা জায়গায় আঘাত করলে সে মারা যাবে, সেটা হচ্ছে পায়ের গোড়ালিতে। কেন এই গল্পটা জানেন? কেন শুধু পায়ের গোড়ালিতে মারা যাবে? জি ভাইয়া, কি গল্পটা বলেন তো? তিনি হচ্ছে বর পাইছিলেন যে তাকে মানে অমর হবেন, তো উনি আহ, বলা হয়েছিল শুধুমাত্র ওনার গোড়ালিতে যদি কেউ আঘাত করে তাহলে উনি মারা যাবে, আর যদি পুরো শরীরে আঘাত করে তাহলে উনি মারা যাবে না, উনি আরো মানে অমর হয়েই থাকবেন। না, ঘটনা এটা না, ঘটনা অন্য। ঘটনা হচ্ছে অ্যাকিলিসের মা। ছিল ভাইয়া। এই অ্যাকিলিসের মা হচ্ছে জিউসের ওয়াইফ, একদিক থেকে অবৈধ ওয়াইফ ছিল জিউসের। তো জিউস যখন তাকে কাছে টেনে নিচ্ছিল না, একসাথে সংসার করতেছিল না, হেরাকে নিয়েছিল, তখন এই জিউস মানে জিউসের এই যে অ্যাকিলিসের মা জিউসের কাছে আবদার করে, তুমি আমার ছেলেকে অমরত্ব প্রদান করো, সে যেন কোনো যুদ্ধে কখনো না হারে। এরপর জিউস বলেছিল, হচ্ছে যে পানিতে মানে ইয়া করে রাজহাঁস ডুবায়, হয়ে ভাইয়া, মানে জিউস রাজহাঁসের ছদ্মবেশ নিয়ে যে মানে ইয়াকে অ্যাকিলিসের মাকে সিডিউস করে, এই ঘটনা। জি জি জি, গোড়ালিতে ধরে পানিতে। অ্যাকিলিসের মা মূলত হচ্ছে ওই সুন্দরী ছিল। জিউস তাকে দেখে মোহিত হয়ে তার উপরে সিডিউস করে তাকে আক্রমণ করে। এরপর এর প্রতিরূপ স্বরূপ অ্যাকিলিসকে অমরত্ব প্রদান বলে বা একটা বর দেওয়ার কথা বলে। তখন জিউস বলে যে তুমি যাও ওই নদীর পানিতে এই অ্যাকিলিসকে ডুবিয়ে উঠাও, তার শরীরের যে যে জায়গায় পানি প্রবেশ করবে সেই জায়গাগুলো অমরত্ব হয়ে যাবে। তো সে কি করেছিল, অ্যাকিলিসের মা পায়ের গোড়ালিটা ধরে এই নদীতে মানে চুবিয়ে উঠিয়েছিল। যে জায়গাটায় তার মা পায়ের গোড়ালিটা ধরেছিল সেই জায়গাটা ছাড়া বাকি সবটাই অমরত্ব লাভ করেছিল। বুঝতে পারছেন? এবং যুদ্ধের সময়, ট্রয়ের যুদ্ধের সময় অ্যাকিলিসকে কেউ হারাতে পারতেছিল না। প্যারিসের বোন ক্যাসেন্দ্রার প্রতি অ্যাকিলিস বিমোহিত হয়ে পড়ে। যখন সে ক্যাসেন্দ্রাকে জড়ায় ধরতে যায় যুদ্ধের মধ্যে, বা ক্যাসেন্দ্রাকে বাঁচানোর জন্য যায়, কারণ এই যে গ্রিসের সবাই তো হচ্ছে ট্রয়ের উপর আক্রমণ করতেছে, সে বলতেছিল ক্যাসেন্দ্রাকে যেন কেউ আক্রমণ না করে, তাকে বাঁচানোর চেষ্টা করতেছিল। অপরদিকে ক্যাসেন্দ্রার ভাই প্যারিস, এই প্যারিস অ্যাকিলিসের পায়ের মধ্যে তীর ছুঁড়ে মারে। সেই তীরের আঘাতেই অ্যাকিলিস মৃত্যুবরণ করেছিল। বুঝতে পারছেন? ভাইয়া এখানে প্যারিস কি জি ভাইয়া, সেই করে মানে তীরটা নিক্ষেপ করে নাকি আন্দাজে করে দেয় আর ও মারা যায়? না, এখানে বিষয়টা হচ্ছে প্যারিস জানতো না যে ক্যাসেন্দ্রা এবং অ্যাকিলিস দুজন দুজনকে ভালোবেসে ফেলছে। তো যখন অ্যাকিলিস ক্যাসেন্দ্রাকে বাঁচানোর জন্য জড়ায় ধরেছিল, তখন প্যারিস ভেবেছিল সে তার বোনকে, অ্যাকিলিস তার বোনকে হত্যা করতে আসছে। এজন্য প্যারিস তার তীর থেকে, ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মারে অ্যাকিলিসের পায়ে। অপরদিকে ক্যাসেন্দ্রা বারবার চিল্লাচ্ছিল, জোরে জোরে চিৎকার করতেছিল যে তীরটা না মারার জন্য। তো এই যে অ্যাকিলিসকে মারার পর প্যারিস মূলত হচ্ছে একটা গুহা দিয়ে হেলেনকে নিয়ে পালিয়ে যায়, ট্রয় থেকে চলে যায়, মাউন্ট আইডা পর্বতে চলে গিয়েছিল। বুঝতে পারছেন? জি ভাইয়া, ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। সেদিনকে কি নিয়েছিল ভাইয়া? প্যারিস বলেন। ভাইয়া কোশ্চেনটা হলো যে এই যুদ্ধে তো অনেক দেবদেবীরাও মানে পার্টিসিপেট করেছিল, তারপরে ওই যে আফ্রোদিতি, তারপরে হেরা, তারপরে অ্যাথেনা, এদের মধ্যে তো আফ্রোদিতিকে মানে গোল্ডেন অ্যাপেল দিয়েছিল প্যারিস, তাই না? তাহলে হেরা আর অ্যাথেনা কি সেই হিংসেতে কি এই যুদ্ধে মানে ওই আফ্রোদিতির বিরুদ্ধে অবলম্বন করেছিল? জি, বিরোধিতা করেছিল, গ্রিসের পক্ষে ছিল। এখানে সেটাই জানতে চাই। দেবদেবীদের মধ্যেও অভ্যন্তরীণ ইটারনাল যুদ্ধ হয়েছিল। দেবদেবীরা এই মানুষদেরকে সহযোগিতা করেছিল। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ধন্যবাদ। তো এই বিষয়গুলো ওই যে চিরায়ত পুরাণ বইটাতে খুব সুন্দর করেছিল। তবে আমি ফোর্থ ইয়ারে ইলিয়াড পড়ার পরে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছিল, ওডিসি পড়েছিলাম, এই বিষয়গুলো থেকে আমার যতটা এখনো মাথায় আছে বলা।
তো এই যে কবিতাটা কি বিষয়ে? মূলত এই ঘটনাটা কবিতাটায় বলা হয়েছে এবং ইনোনির কষ্ট, তার দুঃখটা এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখানে মোরাল লেসনটা কি, আমরা কি শিখলাম? মানে ভিক্টোরিয়ান যুগের নৈতিক অবক্ষয়টাই মূলত এই কবিতার মূল কথা, তাই না ভাইয়া? এই যে বুঝতে পারছেন, এতক্ষণ ধরে তো ভিক্টোরিয়ান এজের কথা নিয়ে আসি নাই, আপনি নিয়ে আসলেন। এখন বুঝেন যে আসলে কিভাবে নৈতিক অবক্ষয়টা হলো ভিক্টোরিয়ান যুগের সাথে। এটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই যে ইনোনি অবক্ষয় হিসেবে বলা যায় যে প্যারিসের স্ত্রী থাকা সত্ত্বেও সে হেলেনকে ইয়া করে, আবার অপরদিকে হেলেনেরও মনে করলেন সেও এনগেজ ছিল, তারও হাজবেন্ড ছিল, তা সত্ত্বেও সে প্যারিসকে আর কি গ্রহণ করে, এটাই তো বুঝাইছে, তাই না? আমি এখানে একটু খুলে বলি, বিষয়টা হচ্ছে নৈতিক শিক্ষাটা আমাদের কাছে স্পষ্ট হবে এবং এটা খুব সুন্দর এবং সহজ একটা কবিতা। প্যারিস একজন রাজপুত্র ছিলেন, কিন্তু তিনি একজন ভালো স্বামী ছিল না কখনো। তিনি কিছু দেবদেবীর প্রতি অনুরাগী ছিলেন, কিন্তু মানুষ হিসেবে তিনি একজন ভয়ানক ছিলেন। একটা শক্তিশালী নৈতিক শিক্ষা রয়েছে এখানে, যে আপনি যদি আপনার আবেগের সাথে খুব বেশি দূরে চলে যান তবে আপনি ক্ষতিগ্রস্ত হতে বাধ্য হবেন। যদি আপনি আবেগের চিন্তা করে আবেগের সাথে চলতে থাকেন, বিবেক কাজ না করে, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হতে আপনি বাধ্য হবেন, যেটা ভিক্টোরিয়ান যুগের একটা বৈশিষ্ট্য। ইনোনি কিছু না ভেবে প্যারিসের জন্য পাগল হয়ে যায়। প্যারিস একজন ভালো মানুষ নাকি খারাপ মানুষ তা সে কখনো ভাবেনি বা কোনো চিন্তা করেনি, তা ভাবতে সে কখনো বিরক্তও হয়নি। প্যারিস সম্পর্কে একই কথা বলা যেতে পারে, যখন তিনি ইনোনির প্রতি খুব দয়ালু এবং নিবেদিত প্রাণ স্ত্রী পেয়েছিলেন, কিন্তু তবু তিনি পাগল হয়েছিলেন যখন তিনি আফ্রোদিতির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন যে তিনি পুরো গ্রিসের সবচেয়ে সুন্দরী মহিলার সাথে তাকে বিয়ে করাই দিতে সক্ষম হবেন। তো টেনিসন এখানে আমাদের পরামর্শ দিচ্ছেন যে জীবনের আবেগ নষ্ট নয়, বরং এবং আমাদের অবশ্যই জ্ঞান এবং মস্তিষ্কের প্রয়োগ করতে হবে। আমাদের অবশ্যই আমাদের ইন্দ্রিয়ের ব্যবহার করতে হবে, জীবন সম্পর্কে চিন্তা করতে হবে। যখন বিয়ের কথা আসে তখন আপনি সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা হওয়া উচিত। অন্যথায় আপনি জীবনে খারাপভাবে কষ্ট পাবেন, ঠিক যেমনটা ইনোনি এখানে ভোগ করতেছে। মোরাল লেসনে এই কথাগুলোই বলা হচ্ছে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। দেখেন, আপনারা 100 জন ছিলেন, এখন প্রায় 81 জন আছেন, লাইভে মোটামুটি 50 জনের কাছাকাছি আছেন। সবাই কি আছে শুরু থেকে? নাই, কিন্তু অনেকেই চলে গেছে। অর্থাৎ সবকিছু দরকার হয় না সবার। এই বিষয়গুলা আপনি নিজে পড়লে এতটা ক্লিয়ার হইতেন? না ভাইয়া। জটিল মনে হতো, বোঝাই যেত না, অনেক প্যাসপোস আছে। আমি না। বইয়ের মধ্যে পেতেনও না। আমি কথাকার কোন টপিক নিয়ে এসে আপনাদের বুঝাই দিছি। আপনি বইয়ের মধ্যে ওই প্যারিস আর হেকুবার কথা পাইতেন, এজেলাসের কথাও পাইতেন না ঠিক মতো। অপরদিকে ওই যে কি নামটা ছিল, বলেই তো গেলাম, স্বপ্নদ্রষ্টার নাম কি? ক্যাসেন্ড্রা তো ওনার বোনের নাম। ওই যে স্বপ্ন দেখেছিল, এই যে এসাকাস, প্যারিসের ভাই। প্যারিসের ভাই। তো এই যে ক্যারেক্টার গুলো আপনি সরাসরি খুঁজেও পেতেন না। তো এখন আপনাদের আমি যেভাবে চেষ্টা করছি, যেভাবে সহজ হওয়ার কথা সেভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এখন আপনারা কি করবেন, এইখানে মূলত যে সামারি এগুলো পড়তে পারেন। যেমন এখানে অনেক বিস্তারিত কিছু দেওয়া আছে। প্রথমে এটা ইন্ট্রোডাকশনের মতো দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে পিওর হিস্টোরি অফ প্যারিস এন্ড ইনোনি এবং প্যারিসের কাহিনীটা দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে মূলত হচ্ছে সামারিটা, এই কবিতার সামারি, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। দেন এখানে দেওয়া আছে থিম, তারপর দেওয়া আছে ডেথ অফ ইনোনি কিভাবে মারা গিয়েছিল। এটা তো মনে হয় বললি নাই না, ইনোনি কিভাবে মারা গেল? জি না ভাইয়া, বলেন। তো এই যে মূলত ওই যে যখন ক্রয়থাসকে মারলো, ক্রয়থাসকে হচ্ছে আমাদের এই যে মেরে ফেললো, এই যে হেলেনের বেডে গেল, প্যারিস ফাউন্ড ক্রয়থাস ইন বেড উইথ হেলেন এন্ড নট রিকগনাইজ হিজ অ্যাডাল্ট সন, কিলড হিম। তার সন্তানকে সে চিনতে না পেরে তাকে সেখানে হত্যা করলো, তাই না?
জি তো এদিকে যখন এই যে প্যারিস যুদ্ধের কারণ সবচেয়ে দুর্বল অংশগ্রহণকারী ছিল, সব থেকে কিন্তু দুর্বল ছিল আমাদের প্যারিস। একমাত্র তার কৃতিত্ব হচ্ছে ওই যে অ্যাকিলিসকে সে হত্যা করেছে তীর মেরে, এবং তার শরীরে একমাত্র অংশটা সমস্ত উপাদান এবং দিকগুলো থেকে প্রতিশ্রুতি দ্বারা অক্ষরিত ছিল, তারপরে তাকে হত্যা করতে পারলো। তো যে পৃথিবী তার মায়ের কাছ থেকে রক্ষা করার জন্য শপথ করেছিল এই অ্যাকিলিসকে, তো প্যারিস পরে মূলত হচ্ছে মানে পরবর্তীতে প্রাচীন যে হিরো ছিল ফিলোকটেসিসের তীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, এবং ইনুনির ঔষধ দ্বারা রক্ষা পাওয়ার জন্য তাকে মাউন্ট ইটা পর্বতে নিয়ে যাওয়া হয়েছিল। যখন সে পালিয়ে যাচ্ছিল তখন সে গ্রিসের ফিলোকটেটিসের তীরের আঘাতে আমাদের ইনুনি প্যারিস মূলত আঘাতপ্রাপ্ত হয়। এরপর এই প্যারিসকে মাউন্ট আইডায় নিয়ে যাওয়া হয়েছিল আবার সে ইনুনির কাছে, কারণ ইনুনি এই দিক থেকে এক্সপার্ট ছিল, সুস্থ করার দিক থেকে, ঔষধ বানানোর দিক থেকে নিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের স্পার্টার হেলেনের সাথে তার বিশ্বাসঘাতকতায় আহত হয়ে তাকে সাহায্য করতে আমাদের ইনুনি প্যারিসকে সাহায্য করতে অস্বীকৃতি বা অস্বীকার করেন, এবং তাকে ট্রয় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মূলত হচ্ছে মারা যান। কে মারা গেল? প্যারিস। প্যারিস। তো ইনুনি তার সিদ্ধান্তের জন্য এই যে প্যারিস মারা গেল এই সিদ্ধান্ত যে তিনি নিল, এই জন্য তিনি অনুতপ্ত হয় এবং সাহায্যের সাথে ট্রয়ের মানে সাহায্যের জন্য সে ট্রয়ের মধ্যে সরাসরি ছুটে যায়, কিন্তু তার পৌঁছাতে দেরি হয়ে যায়। তার শোক এবং অনুশোচনায় তিনি নিজেকে তার অন্ত্যেষ্টিক্রিয়ায়, প্যারিসের যে অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছিল সেই অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় বা তাকে যেখানে দাহ করা হচ্ছিল সেখানে তিনি নিজেকে নিক্ষেপ করেন এবং মারা যান। এই ইনুনিয়ের জীবনের দুইটা বিকল্প প্রান্ত দাবি করা যায় এখানে, যে সে নিজেকে ফাঁসি দিয়েছে বা ট্রয়ের কাছে একটি পাহাড় থেকে নিজেকে ফেলে দিয়েছে। এটা অনেক ক্রিটিকরা বলে সে নিজেই নিজেকে মেরে ফেলেছে, অথবা ট্রয় থেকে চলে গিয়েছে বা পরে মারা গিয়েছে, নিজেকে ফেলে দিয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ প্যারিসের মৃত্যুর সাথে সাথে আমাদের ইনুনিও কিন্তু মৃত্যুবরণ করে। হেলেন তো বিশ্ব সুন্দরী, তার কথা তো সে তো আবার নতুন চোখে খুঁজে নিয়ে নিছে। কি কাহিনী! বুঝতে পারছেন? আরো সুন্দর বেশি মোহিত হওয়া যাবে না। ফোর্থ ইয়ারে যান, সেখানে একটা ইলিয়াড এটা তো পাবেন, পাশাপাশি একটা এগেয়ামেমনন নামে একটা গল্প আছে, সেই এগেয়ামেমননেও এই ঘটনাগুলোই পাবেন। এই ঘটনাগুলো ভুলে যাইয়েন না, কাজে লাগবে নামগুলো। তো এইখানে 12 জন গ্রিক গড এবং গডেসের নাম এবং ইয়াগুলো দেওয়া আছে। জিউস হচ্ছে গ্রিক গড অফ দ্য স্কাই অ্যান্ড কিং অফ অলিম্পাস। তখন কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে এগুলো নোটে থাকবে কিনা। আমি একটা কারণে বলছিলাম যে থাকবে না, কারণ হচ্ছে যে আপনারা লিখতে অনীহা প্রকাশ করতেন, লিখেছেন মাথায় থেকে গেছে, এতক্ষণ পড়লাম মাথায় থেকেছে, এবং নোটেও সেগুলো দেওয়া আছে। বুঝেছেন? জি ভাইয়া। এবং আমি হয়তো একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে বেশ কয়েকটা 12 জন গড এবং গডেসের ডেজিগনেশন গুলো দেওয়া আছে। এই যে নোটটা, এখন বলেন কি কি হোমওয়ার্ক করা উচিত আমাদের এখান থেকে? ভাইয়া থিম, সামারি, তারপরে আপনার মানে দেবদেবীগুলোর নামগুলা ইয়া করা যেতে পারে, ক্যারেক্টার গুলা সাথে দরকার। আচ্ছা, আমি এখন আপনাদের একটা নোট দেই, এই নোটটার মতো কি আপনারা অ্যানসার করতে পারবেন? দেন ভাইয়া, চেষ্টা করব। কোন নোট ভাইয়া? মনিরা ইসলাম মনি, আপনি ক্লাস মধ্যে কি লেখালেখি করতেছেন? ক্লাসে মনোযোগ দেন। গতকালকে বললাম যে ক্লাস কেমন লাগছে একটু কমতেও, ক্লাস ভালো লাগলে দিয়ে একজন একটা পোস্ট দেন, আমি একটু অনুপ্রেরণা নাই, একজনও পোস্ট করেনি। করছেন কেউ পোস্ট? সবার কান মলা দেওয়া হবে, এক একজন ক্লাস করে আবার রিভিউ দেওয়ার সময় নাই। তবে আজকে এই যে শুভ ভাইয়ার ক্লাসে দেখলাম 2-3 জন রিভিউ দিছে ক্লাস নিয়ে, গ্রামার ক্লাসটার ব্যাপারে। ওই এটা থেকে বুঝলাম যে আমার ক্লাস ভালো লাগেনি।
স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগছে। আমি কইতে পারি কেউ একজন লিখলো, আমার তাহলে ভালো লাগবে। একটু মেসেঞ্জার গ্রুপগুলো খেয়াল করেন, 3টা মেসেঞ্জার গ্রুপে দিয়েছি, পেইড গ্রুপ সহ ফ্রি গ্রুপগুলোতেই একটু খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের গ্রুপের আপনাদের একজন আপু, আপনাদের সিনিয়র ব্যাচ, ওনার হচ্ছে হোমওয়ার্কের, তখন ওদের বোর্ডে ক্লাস নিয়েছিলাম, সেই হোমওয়ার্ক গুলো আমি সেভ করে আপনাদেরকে দিলাম। ভাইয়া ক্লাসগুলো বোর্ডে নিলে ভালো হয়। বোর্ডে নিব, আমি এই যে 4 তারিখে ঢুকতেছি, এরপরে ক্লাসগুলো বোর্ডে নিব সব। ছবিগুলো পাইছেন, দেখেছেন? জি ভাইয়া, এটা শুক্লাপুর নোট মেবি। এটা শুক্লাদির নোট, হ্যান্ডরাইটিং এ বইলা দেয়। হ্যাঁ আপু দেখুন অনেক সুন্দর, আমি দেখলেই চিনি। উনি ওনারটাই দেখলাম সব থেকে সুন্দরভাবে নোট করছে, এই জন্য ওটাই ছবিগুলো সেভ করে নিলাম। এই যে এইভাবে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারেন। এখানে প্রথমে সবগুলো আছে, তারপরে এই যে 12 জন গড এবং গডেসের বিষয়গুলো আছে, তারপর হচ্ছে আমাদের এই যে এই বিষয়টা আছে, ইনুনি একজন গ্রিক মাইথোলজির ক্যারেক্টারটা, এই যে এটা ইনুনি ইন গ্রিক মাইথোলজি। কেন? কারণ এখান থেকে প্রশ্ন আসলে এই বিষয়টা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এরপর এখান থেকে আপনি সামারিটা পড়বেন, মোরাল লেসনটা দরকার নেই, সামারিটা হইলে হবে। আর হ্যাঁ, সামারি ইনুনি ইন গ্রিক মাইথোলজি 2টা, আর হচ্ছে ওই যে গড এবং গডেসের যে টাইটেল গুলো 12 জন। বুঝতে পারতেছেন কি কি বলতেছি? সামারি ইনুনি ইন গ্রিক মাইথোলজি, তারপরে এই যে হচ্ছে আমাদের হু আর দ্য 12 গ্রিক গড এন্ড গডেস, এই যে 3টা হোমওয়ার্ক, এই 3টার সাথে কি থাকবে? এই যে ক্লাসের শুরুর দিকে যে নামগুলো বলেছিলাম, ওইনোস, প্যারিস, জিউস, অর্থাৎ আমি যে আপনাদের নোটগুলো দিয়েছি সেই নোটটার সামনের যে অংশগুলো, কয়েকটা পৃষ্ঠা, এই বিষয়টা। আমার কথা বলেন, বুঝতে পারছেন কিনা? ভাই আরেকবার একটু বলেন। আরে খাইছে। সামারি ইনুনি ইন গ্রিক মাইথোলজি, হু আর দ্য 12 গ্রিক গডস এন্ড গডেস, এই 3টা জিনিস। এর সাথে আপনি মেসেঞ্জার গ্রুপে আমি যে ছবিগুলো দিয়েছি সেখানে একটু যান, ওখানকার প্রথম পৃষ্ঠাটা, দ্বিতীয় পৃষ্ঠাটা, তৃতীয় পৃষ্ঠাটা এবং চতুর্থ পৃষ্ঠায় যে অল্প একটু আছে, হ্যাঁ ভাইয়া পাইছি। এইখানে 6টা ছবিতে, একটা ছবি মনে হয় ডাবল হয়ে গেছে, এখানে 6টা ছবিতে যা আছে সবগুলোই এর সাথে সামারিটা অ্যাড হবে। দেখেন এখন চিন্তা করে, একই জিনিস। জি ভাইয়া, কথা সেটাই, আপুর নোটটা আর সামারিটা। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের বলি, এখানে অনেকেই আছেন যারা বলতেছেন বই কিনে নেই, নোট হোমওয়ার্ক করবো কিভাবে? কেন? আপনারা ভিক্টোরিয়ান এজের ফিচার পড়া দেওয়া হয়েছে, এটা কি 3rd ইয়ারে পড়া ছিল মূলত? 2nd ইয়ারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বই আপনাদের কাছে নাই? দ্বিতীয়ত, ড্রামাটিক মনোলগের ফিচার আর ইয়াটা আমি এবিসি বই থেকে পড়তে বলছি, সেটার জন্য কি 3rd ইয়ারের বই লাগবে? তৃতীয়ত আপনাদের সামারিটা লিখতে বলছি। কেন? আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা বইগুলো পাওয়া যায় অনলাইনে পিডিএফ আকারে, বাইরের দেশের। আপনার সামারি দরকার, লক্সলি হল সামারি লিখে গুগলে সার্চ করলে তো পেয়ে যান। এইগুলো এক্সকিউজ না? মাথা গরম হবে না বলেন দেখি এই ধরনের যখন কথা বলে? আচ্ছা, অনেকে বলে ভাই আজকে আমি অ্যাড হয়েছি, সবাই তো আজকেই অ্যাড হয়েছে, তাহলে অনেকেই হোমওয়ার্ক করলো, আপনি কেন করলেন না? আমার কথাগুলোর উত্তর দেন, আমার কথাগুলোর কি যুক্তি আছে? জি ভাইয়া। অনেককে নাম বলি রিপ্লাই করে না। যে বিষয়গুলো আমি আপনাদের সাথে বসবো মডারেটরদের সাথে, কাউকে কোনো ছাড় দিবেন না, বের করে দিবেন সাথে সাথে। যেমন এই যে আলবেলা সামান্তা একটা আইডি পেয়েছিলাম, কোনো পোস্টে নেও না, কয়েকজন গ্রুপেই যুক্ত নাই, মেন গ্রুপে। বুঝতে পারছেন আমার কথাগুলো? তো আমার কথা হচ্ছে, যারা হোমওয়ার্ক করবে, রেগুলার পড়াশোনা করতে চায়, শুধু তাদেরকে এই গ্রুপে রাখবেন। হুদাই গ্রুপটা ভর্তি করে লাভ নেই। একটা গ্রুপে 250 জন ভর্তি করে আপনারা হচ্ছে আরেকটা গ্রুপে প্রায় 100 জন অ্যাড করছেন, না হলো তো 350 জন ক্লাস করছে, 100 জন মিটে ছিল, আর লাইভে আমরা 60-70 জনকে পাইছি, তার বাকিগুলো কোথায় গেল? সেটা এখন থেকে খুঁজবো ভাইয়া, অযথা এগুলো আপনারা প্রায় 10 জন আছেন, 10 জনের এই দায়িত্ব কেউ যেন ছাড় না পায়, নাহলে আপনাদের খবর আছে।
এভাবে অনেকে আবার বলতেছে ভাইয়া, একটা কমেন্ট দেখলাম ওইখানে বলছে যে এগুলা কোন ধরনের নিয়ম, হোমওয়ার্ক যে করতে হবে এটা আবার এই জন্য গ্রুপ থেকে বের করে দিচ্ছে, এই জিনিসটা ভালো লাগতেছে না, মানে এটা আপনার ওটা। ভালো না লাগলে আপনি লিভ নেন, সমস্যা নাই তো। আমাদের নিয়ম, তাই তো কথা। আমাদের কথা হচ্ছে আমরা যে কয়েকজন পড়বো সবাই ভালো রেজাল্ট করবো, যারা ভালো রেজাল্ট করতে চায় তারা আমাদের সাথে পড়বে। বুঝতে পারছেন আমার কথা? পারলে হোমওয়ার্ক করবে, পড়াশোনা করবে, না পারলে গ্রুপে থাক। আমরা কি আলাদা করে ইয়া করি যে মেসেঞ্জার গ্রুপে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেই যেগুলো মেইন গ্রুপে দেই না? সাজেশন দিলে আমরা আগে মেইন গ্রুপে পোস্ট করে সেই লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিই, তাই না? তা আপনি যদি হোমওয়ার্ক না করেন, গ্রুপ স্টাডি না করেন, তাহলে একটা জায়গা দখল করার কি দরকার? আপনি সাজেশন তো মেইন গ্রুপেও পাচ্ছেন, আপনারা যদি সাজেশনের জন্য থাকেন। যে দুই একটা যেগুলো নোট আমরা পোস্ট করি সেগুলো তো আমরা মেইন গ্রুপে পোস্ট করার পরে লিঙ্ক এখানে দিই। কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনার হুদাই জায়গাটা দখল করে রাখার দরকার আছে? আমাদের যেখানে 2টা মেসেঞ্জার গ্রুপ দিয়ে হইতো সেখানে আমাদের 10টা মেসেঞ্জার গ্রুপ খোলার দরকার আছে? কথা বলেন। সেটাই ভাইয়া, গ্রুপ ক্রিয়েট করলে সবাই একদম অ্যাড হওয়ার জন্য ইনবক্স করতে করতে জীবনটা শেষ করে দিচ্ছি। আপনারা যেটা আবার ভুল করছেন, দেখবেন এখানে যে আগে কোনো কাজ নেই। প্রথম যে জিনিসটা দেখবেন, একই ব্যক্তি 2টা গ্রুপে থাকলে যে কোনো একটা থেকে বের করে দিবেন। ওটা বলে কেউ লিভ নিবে না, এটা আপনাদের খুঁজে বের করতে হবে। এরপর হচ্ছে হোমওয়ার্ক করছে কিনা কিভাবে বুঝবেন? আপনাদের বলি, আপনার 10 জন আছেন, 10টা লেটার বেছে নিবেন, একজন বেছে নিবেন, এই প্রত্যেকটা নাম মেসেঞ্জার গ্রুপে দেখবেন, দেখে ফেসবুক গ্রুপে এসে সার্চ দিয়ে ওনার আইডির ভিতরে ঢুকে দেখবেন হোমওয়ার্ক করছে কিনা। 10 জন মিলে কাজটা করলে কাজটা সহজ হবে। আমি তো একাই করতে ধরছিলাম, পুরো শেষ করছি এবং আমি নোট লিখে নিছি কে কে হোমওয়ার্ক করে নাই। সে কাজটা আপনারাও করবেন। সবার নামগুলো একসাথে নিয়ে মেইন গ্রুপে জি ভাইয়া। পাবলিক করে দিবেন যে এই ব্যক্তিগুলো আজকে হোমওয়ার্ক করেনি। একটা একটা মেসেজের মধ্যে সবগুলো লিখবেন। 10 জনের যে নামগুলো পাইলেন যারা হোমওয়ার্ক করে নাই তাদের নামগুলো আপনারা ডিসকাশন গ্রুপে একসাথে করে মেসেঞ্জার গ্রুপে জানাই দিবেন যে আপনারা এই মানুষগুলো হোমওয়ার্ক করেন নাই, আগামীকাল আপনাদের হোমওয়ার্ক না পাইলে রিমুভ করে দেওয়া হবে। সেই নামগুলো আগে চেক করবেন, যারা হোমওয়ার্ক করে নাই তাদেরকে আগে রিমুভ করবেন। কারণ হুদাই জায়গাটা দখল করে রেখে লাভ নাই। আমার কথা হচ্ছে হোমওয়ার্ক এবং গ্রুপ স্টাডি করতে চাইলে গ্রুপে জয়েন হোক, নতুবা মেইন গ্রুপে থাকুক, মেইন গ্রুপে সব সার্ভিস পাবে। সবাই আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আমি সহজ ভাষায় বলছি, কারণ আমাদের মেসেঞ্জার গ্রুপটার উদ্দেশ্যটাই হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্ব হবে, পরীক্ষা হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, মাঝে মাঝে কিছু হ্যান্ডনোট গুলো দেওয়া হবে, এই জিনিসগুলো দেওয়া হবে। এটার জন্য আপনাকে গ্রুপে থাকতে হলে গ্রুপের নিয়ম মেনে চলতে হবে। নতুবা যদি আপনার মনে হয় যে সাজেশনের জন্য আমি থাকবো, তার জন্য আপনি মেইন গ্রুপে থাকেন, এটা তো দরকার নেই। মেইন গ্রুপে আমরা সাজেশন দিয়ে দিব, যে হ্যান্ডনোট গুলো আপনাদের দিব, ফ্রিতে যেগুলো দিব সেটা সবার জন্যই দিব। আর পেইড ব্যাচের হিসাব আলাদা। পেইড ব্যাচে থাকতে হলে পড়াশোনা করে থাকবেন, আপনাদের ভালো রেজাল্ট হলে আমরা খুশি হই। শুধু আপনি গ্রুপে যুক্ত হইলেন, পেইড ব্যাচে যুক্ত হইলেন, আপনি পড়াশোনা করলেন না, দিন শেষে বললেন যে আমি ওখানে পড়ছিলাম, রেজাল্ট খারাপ হলো, নাম খারাপ হলো আমাদের, আপনি পড়বেন না, আমরা তার দায় নেব, তাতে হবে না। আমার কথাগুলো বুঝতে পারছেন? সিরিয়াস ভাবে কথাগুলো বলছি, কেউ আবার এটাতে মাইন্ড করার দরকার নেই। আবার আবার কেউ ভাইবেন না ভাইয়ের এত রাগ। কে কে জানি আবার ভাবতেছে, হায়রে আমি ভাবতেছি কথাটা আমাকেই বলছে। আপনি কেডা? আম- আপনাকে বলিনি, সবাইকে বলছি, সবাইকে উদ্দেশ্য করে কথা বলে। ভাইয়া, এখানে আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া, এখানে মেন গ্রুপে বা আমরা যারা পেইড বেসে অ্যাডমিট হয়েছি আর কি, আমাদের ফেসিলিটিস আমরা যা পাচ্ছি সবাই কি মানে এমনই পাচ্ছে? কেমনে পাবে? এবং আপনারা নোট পাচ্ছেন, আপনারা ক্লাস পাচ্ছেন রেগুলার, সবাই তো ক্লাস পাচ্ছে না। ও আচ্ছা ভাইয়া, আমি ভাবতেছি যে ক্লাসগুলা অনেকে লিংক থেকে আবার নিয়ে মানে করতেছে কিনা ফ্রিতে, সেটাই আর কি জানতে না, না, চাইলাম যে। এখানে আমি বলি শুনুন, আমরা প্রতি মাসে 4টা 5টা ফ্রি ক্লাস দিই, 3টা 4টা, 3টা বা 4টা ফ্রি ক্লাস দিই। তো আপনাদের এই মাসে যেহেতু প্রথম ফ্রি ক্লাস পেইড ব্যাচ শুরু হয়েছে, এই জন্য আমরা হয়তো এই মাসে
আমি অলরেডি আজকের ক্লাসটা সহ 2টা ফ্রি ক্লাস দিয়ে দিছি, আর আমার কোনো ফ্রি ক্লাস তারা পাবে না। জাহিদ ভাই মনে হয় একটা দিছে, জেপি ভাই দিছে কিনা আমি জানি না। এই তো আমরা 3জন 3টা অথবা 4টা ফ্রি ক্লাস দিব, এই শেষ। আমাদের আইডিয়া হচ্ছে 3জন 3টা ফ্রি ক্লাস নেব, বাকি ফ্রি ক্লাস যদি নেই তাহলে সেটা অন্য কোনো সবার জন্য ফ্রি থাকবে, সেটা আমাদের রুটিনের বাইরের টপিক। আর আপনাদের জি ভাইয়া বুঝতে পারলাম, আমি এটাই বুঝি নাই যে আমি ভাবতেছি যে সবাই এক ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা এটাই আর কি। না না, আমি এবার নতুন অ্যাডমিট হয়েছি তো। আমি আপনাদের বারবার বলি কখনো কোনো ক্লাস কোনো নোট কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এখানে আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন। আপনি যদি ভেবে থাকেন বন্ধু চল 2জন মিলে একটা ফেক আইডি খুলি, খুলে হচ্ছে এখানে ভর্তি হই, 2জন মিলে ক্লাস করব, আমাদের এখানে যে হচ্ছে আমরা যে সার্ভার থেকে ক্লাস নেই সেখানে একই ডিভাইস থেকে 2জন ক্লাস করলে ধরা পড়ে যাবে। আমরা এই জন্য পেইড সার্ভারটাতে ক্লাস নেই। যদি এটা বিশ্বাস না হয় তাহলে আমি বলি, বুঝে যাবেন। আমরা যে গুগল মিটটা ব্যবহার করি সেটা হচ্ছে পেইড ভার্সন, এখানে সব ডিটেইলস আমাদেরকে দিয়ে দেয়। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সহজ সাধারণ জিমেইল আইডি গুলো দিয়ে গুগল মিট চালাইতাম, তাহলে 40 মিনিটে কেটে যেত। কতক্ষণ হয়েছে? 40 মিনিটে কেটে গেছে? জি না ভাইয়া, কেটে যায়নি। কিন্তু 40 মিনিটে কেটে যায় না সাধারণ ইমেল গুলা? জি হচ্ছে প্রি প্ল্যান ভার্সন, এটা আমাদের হচ্ছে কিনে নেওয়া ভার্সন। এখান থেকে কেউ এই কাজগুলো করলে ধরা পড়ে যাবে, এবং এটা দেখলে আজীবনের জন্য ডিওবিজি থেকে নিষিদ্ধ হবে। এই জন্য কখনো নোট এবং কখনো কোনো ক্লাস কারোর সাথে শেয়ার করবেন না। তো আজকের ক্লাস কেমন লাগছে? ক্লিয়ার হয়েছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ কত ভাইয়া। ক্লাস হয়েছে ভাইয়া? আজকে সহ আমার 3টা ক্লাস করলেন। আপনারা সন্তুষ্ট যারা পেইড কোর্সে আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ, ভাইয়া। স্যাটিসফাইড। কিন্তু আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের 2-1জনকে পোস্ট করা উচিত। এভাবে বলে বলে তো আর হয় না, নিজে থেকে যদি ইচ্ছা না হয় তাহলে তো হবে না। আমি আর বলবো না এগুলা নিয়ে। তো এখন ঘটনা হচ্ছে সবার যেন হোমওয়ার্ক পাই। আমি আগামীকাল প্রত্যেকটা গ্রুপের 3টা গ্রুপ, পেড গ্রুপ সহ 3টা গ্রুপের সবার হোমওয়ার্ক চেক করব। যার পাবো না কালকে অবশ্যই কিন্তু রিমুভ দিব। কথাটা সিরিয়াসলি বললাম, একটা মাথায় নিয়েন। কারণ আমি চাচ্ছি যারা মেসেঞ্জার গ্রুপগুলোতে থাকবেন তারা যেন ভালো রেজাল্ট একটা করেন। আমার এই কথাটুকুর সাথে একটু সহমত হয়ে একটু পড়াশোনা করিয়েন। ওই যে বললাম শুরুতেই 8টা কোর্স, এখানে কোনো বাংলা কোর্স নাই, 8টাই কঠিন। এখন থেকে না পড়লে আপনি কোনো তীর খুঁজে পাবেন না, কোনো কিনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, এই সবগুলো কোর্স একসাথে করার জন্য একটু সমস্যা হচ্ছে, মানে 8টা কোর্স একসাথে মানে শুনেন, গোলায় যাচ্ছে আমি সবগুলো। শুরুতেই কোর্স সিস্টেমে ক্লাসগুলো নিতে চেয়েছিলাম, আপনাদের বুঝাইও বলছি। জি ভাইয়া, কোর্স করলে ভালো হয়। তখন এক একজন কি হিসাব করতে শুনেন, এক একজন কি হিসাব, একটু মিউট করেন। 700 টাকা করে কোর্স নেবেন, 8টা কোর্স 5600 টাকা আপনাদের দিতে হবে। আরে ভাই, আপনার তো আমি একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট দিছিলাম, আপনি 700 টাকা দিয়ে জয়েন হয়ে দেখেন না আপনার একটা কোর্স শেষ হইতে কেমন সময় লাগে। এই যে কোর্সগুলো, ড্রামার ভিক্টোরিয়ান পোয়েট্রিটাই ধরেন, একটা রাইটারের 4টা-5টা করে পোয়েম আছে। জি ভাইয়া। তো সর্বমোট আমাদের ভিক্টোরিয়ান পোয়েট্রিতে কয়টা পোয়েম আছে? 4টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা। 12টা কি 13টা কবিতা আছে। তো এমনিতেই স্বভাবত 12-13টা ক্লাস লাগতো না, শুধু কবিতাগুলোই। জি, এর পাবলিক তো এগুলো বোঝে না ভাইয়া। বলি, এর পাশাপাশি আপনাদের আরো কি লাগতো? শর্ট কোশ্চেন পড়তে সময় লাগতো। শর্ট কোশ্চেন মিনিমাম 5 দিন সময় লাগতো পুরো কোর্সের। ব্রড কোশ্চেন গুলো মিনিমাম 5 থেকে 7টা ক্লাস লাগতো, তাও হতো না। 13টা কবিতা মানে বা হচ্ছে 4জন রাইটার মিনিমাম 2টা করে প্রশ্ন পড়লেও আপনাদের 8 দিন সময় লাগতো। তাহলে এমনিতেই 25টা ক্লাস হয়ে গেছে না? জি ভাই। আবার ব্রিফ কোশ্চেন গুলো আলোচনা করার কথা ছিল, সবগুলো মিলে আমরা 30টা ক্লাস ধরেছিলাম। তো 30টা ক্লাস আপনি যদি এখন মান্থলিও করেন তাহলে কত টাকা পড়তেছে?
15টায় 500 টাকা হলে 1000। 1000। তাহলে আপনারা কি 700 টাকা কম ছিল না? জি ভাইয়া, এরকম পড়তে নিয়ে সব গোলায় যাচ্ছে। কিন্তু সবাই বেশিরভাগ স্টুডেন্টরাই আপনারা বলেছিলেন মান্থলি কোর্স করবেন আপনারা। ইন কোর্স পরীক্ষা থাকে, সবগুলো কোর্স একসাথে না পড়লে হবে না। আমরা চেষ্টা করেছিলাম, চিন্তা করেছিলাম 8 মাসের মধ্যে আমরা 8টা কোর্স শেষ করব। এরপর বাকি 3-4 মাস সময় পাবো, তখন সবার জন্য ফ্রি করে দিব সবকিছু। মানে সবকিছু বলতে কি, ক্লাস ফ্রি নিতাম, নোট আপনাদের জন্য এক্সট্রা করে সময় দিতাম। এই যে আমাদের লিডার এসেছে, আমার কথাগুলো বুঝেছেন? ভাইয়া কিন্তু আমরা শুরুতেই কোর্স শুরু করছি, তাহলে আমাদের সবগুলো কোর্স শেষ হয়ে যাবে ইন কোর্সের আগেই। কেমনে শেষ হবে? আলাদা আলাদা পড়লে শেষ হবে না তো এত সহজে। আপনার ইন কোর্স শুরু হবে, দেখবেন যে আর 1-1.5 মাসের মধ্যে ইন কোর্স শুরু হবে। সর্বোচ্চ 2 মাস। 2 মাসের মধ্যে 8টা কোর্স আর শেষ করা সম্ভব হবে? হয়তো 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ শেষ হবে। এতে করে হচ্ছে আপনারা ইন কোর্সটা পার হইতে পারবেন। কিন্তু ইন কোর্স চিন্তা করে লাভ আছে? থার্ড ইয়ারে তো এখন এক্সাম শুরু হয় নাই, তো ওদের এক্সাম শুরু মানে হওয়ার পরে তো আমাদের ইন কোর্স মানে বাকি সব দেখেন না exam কবে হয়, ওদের এক্সামের আগে আগে হয় নাকি ওটা চিন্তা করুন। শোনেন আমি একটু বলি, না ভাই, যেহেতু আমরা শুরু করছি। আচ্ছা, আমি তো আমার পরিচয় দেই নাই না। আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার, আপনার ভাইয়া। আচ্ছা, বিষয়টা হলো যে আমরা তো একবারে সবগুলো শেষ করতে পারবো না। আমরা কোর্স হিসেবে যেভাবে যাইতে চাইছিলাম সেভাবেও হয় নাই। এখন যেভাবে শুরু করছি 8টা কোর্স একসাথে। তো এখন বিষয়টা সেটা হলো যে আমরা ইন কোর্স পরীক্ষায় শুরুতেই কিন্তু গোটা বই থেকে আসবে না, ঠিক আছে? প্রথমে ফার্স্ট ইন কোর্সে কিন্তু বেসিক্যালি নিয়ম যেটা শুরুর দিক থেকে হচ্ছে প্রশ্ন করা উচিত, এবং অনেক কলেজে এটাই করে। তো যদি এমনটা হয় সেক্ষেত্রে যে বিষয়গুলা থেকে প্রশ্নটা হবে এগুলো আমরা অবশ্যই শেষ করতে পারবো ইনশাল্লাহ, আমরা যদি এরকম রেগুলারিটি মেনটেন করি, আশা করা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া। এখন আমার মনে হচ্ছিল যে আপনাদের এই মান্থলি বেসের থেকে সবথেকে বেস্ট ছিল কোর্স সিস্টেমটা। এতে করে আপনারা নিজেরাও টাকা পয়সাও বাঁচত। জি ভাইয়া, ওটা অনেক ভালো মানে এগুলো সব বলে দিতে। আপনারা জাহিদ ভাইকে যদি কনভিন্স করতে পারেন, ওটা জাহিদ ভাইয়ের সাথে কথা বলবেন, বা আপনারা নিজেরা আগে চিন্তা করেন যে আপনাদের জন্য কোনটা ভালো। আসলে ভাইয়া এই সবগুলো এজ নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, মানে একটার মধ্যে একটা গোলায় যাচ্ছে তার জন্য। জি ভাইয়া, 3টা পোয়েট্রি পড়া হয়েছে, তো 3টার মধ্যে মানে এখন পুরা লাগে গেছে, মানে একটার ক্যারেক্টার আরেকটার মধ্যে ঢুকে যাইতেছে। এখনই শেষ করলে ভালো হইতো। এখনই अभी तो पार्टी शुरू हुआ है, ক্যারেক্টার দেখেন না কই কোথাকার জিনিস কই যায়। না ভাইয়া, পরপর 3টা পোয়েট্রি পড়া হয়েছে, তো এখন 3টার মানে পুরা গোলপাক খাইতেছে। আরো তো কোর্সগুলো শুরু হয় নাই, ক্রিটিসিজম শুরু হয় নাই, এদিকে হচ্ছে যে রেস্টোরেশনের পোয়েট্রি এন্ড ড্রামা শুরু হয় নাই, এগুলো শুরু হবে তো আগামীকালকে হচ্ছে। আগামীকালকে হয়তো পোয়েট্রি এন্ড ড্রামা থেকে অ্যাবসলম একিনোফেল পড়বো, চলবে নাকি? এখন বিষয় হচ্ছে, একটা বিষয় বলি, সবাই ভাবতে পারেন যে ভাইয়ারা আমাদের ভয় দেখাচ্ছে। একটা বিষয় চিন্তা করেন তো, যে ক্লাসগুলো করছেন আসলে কি কঠিন লাগছে পড়ার পর? না ভাইয়া, না ভাইয়া, যখন পড়ি তখন কিচ্ছু মানে কঠিন মনে হয় না, কিন্তু ওই একটার সাথে একটা কেমন গোলায় যাচ্ছে তাই। সেটা হচ্ছে আমার কাছে প্রসটা একটু বেশি জটিল মনে হয়েছে, প্রসটা একটু কঠিন টাইপের। বুঝতে একটু প্রসগুলো আর কি, প্রোজগুলো কঠিনই, ওটা মানতে হবে। প্রোজটা কঠিন, লিঙ্গুইস্টিক কঠিন, ভিক্টোরিয়ান পোয়েট্রি এগুলো কঠিন। কারণ হচ্ছে এদিকে হচ্ছে ওই যে লিটারি ক্রিটিসিজম, প্রায় প্রত্যেকটা কোর্সেই মোটামুটি কঠিন, কিন্তু আপনি যখন পড়বেন তখন কিন্তু মোটামুটি ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনারা বুকে হাত দিয়ে মন থেকে বলেন দেখি, আমরা যে ক্লাসগুলা নিচ্ছি আপনারা এরপরেও কি কোনো সমস্যা থাকতেছে, বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া,
না ভাইয়া বুঝতে কোনো অসুবিধা সমস্যা হবে থাকবে না। না। শুনেন, আমি বলি সমস্যাটা কোন জায়গায় হয় আপনাদের। আমরা ক্লাস নেই, যেভাবে নেই আপনাদের সাথে যতটা আন্তরিক হয়ে নেই, আমি বিশ্বাস করি এবং এটাই হয়তোবা সত্যি যে এভাবে এত আন্তরিকভাবে এত দায়িত্বের সাথে অন্য কোনো জায়গায় ক্লাস হয় না। তো এত ভালো করে ক্লাস নেওয়ার পর ঝামেলাটা কোন জায়গায় হয়? এই যে ক্যারেক্টারের ঝামেলাটা লাগছে না? এই ঝামেলাটা কেন লাগছে? এই সমস্যাটা সমাধান আপনাদের বলি, সমস্যার কারণটা বলি। আপনারা ভাই হোমওয়ার্ক সবাই করেন না। এখন পর্যন্ত আপনারা প্রায় 200 জনের মতো যুক্ত হইছেন। আপনাদের 200 জনের মধ্যে অর্ধেকও হোমওয়ার্ক করতেছেন না। যারা হোমওয়ার্ক করছেন তাদের অনেকেরই ক্যারেক্টার নিয়ে ঝামেলা হওয়ার কথা না। কারণ যেভাবে আলোচনা করা হয়, বারবার রিপিট করা হয়, সমস্যা থাকার কথা না। ঠিক আছে? তো আপনাদের হোমওয়ার্কটা খুবই জরুরি। আমরা এত বেশি জোর দিচ্ছি, বিশেষ করে রিপন সেন ভাইয়া এত বেশি জোর দিচ্ছে, এত বেশি বকাবকি করতেছে কেন? এতে কি রিপন সেন ভাইয়ের কোনো লাভ আছে? উনি দিন শেষে খারাপ হয়ে যাচ্ছে আপনাদের কাছে। অনেকেই রাগ করতেছেন, ধুর রিপন সেন ভাই এত রাগী মানুষ, এত বেশি। তারপর জাহিদ ভাই আসে আপনাদের হোমওয়ার্ক করতে বলতেছে, আপনাদের শপথ করাচ্ছে, আপনারা আবার হচ্ছে যে রাগ করতেছেন, ধুর আমাদের শপথ করায় নিচ্ছে, প্রতিজ্ঞা করলাম হোমওয়ার্ক করতেছি না, কথা রাখতে পারলাম না। ভাই দিন শেষে আমরা আপনাদের ভালোটা চাই, আপনারা নিজেদের এটা বুঝতে হবে। আপনারা সবাই কিন্তু একটা মোটিভ নিয়ে শুরুটা করছেন। কি মোটিভ ছিল? যে আমরা থার্ড ইয়ারের শুরু থেকে ভালোটা করতে চাই, ভালো মতো পড়তে চাই। এবং রিপন সেন ভাইয়া বলতেছিল এখনই যে এখানে সবগুলাই কঠিন। আমিও প্রথম থেকে বলে আসতেছি, একটাও সহজ না। কেউ কেউ আপনাদের মধ্যে 90% ভাববে যে থার্ড ইয়ারে উঠে শুধু লিঙ্গুইস্টিক্স পড়বো, হ্যাঁ আমি পাশ করে গেলাম। রিপন সেন ভাইয়া, এটাই কি ঠিক? লিঙ্গুইস্টিক কি একমাত্র সাবজেক্ট? ওনারা তো পড়লো, এই যে 16 আর 17 সেঞ্চুরি একটা কবিতা পড়াইলাম, ফেরি কুইন, ভিক্টোরিয়ান পোয়েট্রি দুইটা পড়লো, প্রোজ গুলো পড়ছে। ওনারাই বলবে যে কঠিন নাকি সহজ, বলেন, আপনারাই বলেন। থার্ড ইয়ার ভাইয়া থেকে কবিতাগুলো তবুও মানে পারা যায়, কিন্তু প্রোজ গুলো অনেকটাই কঠিন, মানে আসলেই মানে খুবই কঠিন বলা যায় আর কি। এই যে অব স্টাডিজ পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, তখনই তো আইডিয়া হওয়ার কথা যে ফ্রান্সিস বেকন কি কেমন। জি আচ্ছা, ভাইয়া। আরো একটা কথা বলি, আপনাদের কাছে কঠিন লাগতেছে এর পিছনে আরো একটা কারণ আছে ভাই। কারণটা কি? আপনারা পড়তেছেন, যখন কেউ পড়াশোনা করা শুরু করে তখনই বুঝতে পারে যে এর গভীরতাটা কত বেশি, কত কিছুই আমরা জানি না, কত কিছু পড়ার বাকি। আর ঝামেলাটা হয় কখন? আপনারই অনেক বন্ধু বান্ধবী দেখবেন ও কিছু পড়ে না, পড়া শুরুই করে নাই, ও ভাবতেছে রুটিন দিবে তারপরে পড়বো। ঠিক আছে? তো ওর কাছে কিন্তু কিছু কঠিন লাগবে না। ওর কাছে হচ্ছে যে ও ফেল করবে, পরে আবার রিটেক দিবে, ও ওভাবেই চলে যাবে। বাট আপনি সিরিয়াস, আপনি যখন পড়তেছেন তখনই দেখতেছেন, হায় রে, এটার মধ্যে এত কঠিন কঠিন প্রশ্ন আছে, এত অ্যানালাইসিস, এত কিছু জানার। এটাই হচ্ছে ব্যাপার। যখন এটা আপনি বুঝতে পারবেন তখন আপনি ঠিক লাইনে আছেন, আপনি পড়াশোনাটা ঠিকভাবে করতেছেন, এটা আপনাকে বুঝতে হবে। তার জন্য আপনাকে সেভাবেই সিরিয়াস হইতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা কোর্সের উপরে সমান ফোকাস দিতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। আর পুরো কোর্সের ব্যাপারটা রিপন স্যার, ওটা হচ্ছে যে এদের এদের জন্যই, কারণ এরা অনেক ভাবে ভাবতেছিল যে হচ্ছে, অনেকেই বলে যে এত টাকা, এই সেই অনেক কিছু, কেমনি কি। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হচ্ছে কোর্স সিস্টেমে ভালো হতো, তারপরে হচ্ছে ওনাদের বোঝা অবশ্যই বেটার ছিল। জি আমরা তো ভাইয়া সেটা, একটা 30টা ক্লাসের জন্য আমরা এখন দিতে হচ্ছে 1000 টাকা, আর আগে 30টা ক্লাসের জন্য দিতে হতো 700 টাকা। আমরা কিন্তু সেটা বসে তিনজনে বসে অনেক অ্যানালাইসিস করে, চিন্তা ভাবনা করে আপনাদের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সেভাবেই যাব। আমরা আর কখনোই পরবর্তীতে আপনাদের ক্ষতি হোক বা কোনো বেশি আপনাদের লস হবে এমন কোনো কাজ করি না বা চিন্তাও করি না। আমরা চিন্তা করছি যেটাতে আপনাদের কম সব দিক থেকে আপনাদের সুবিধা হবে, সেই জিনিসটা আমরা সবসময় চিন্তা করি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, দেখেন আপনারা হয়তো ভাবতে পারেন যে হচ্ছে তাহলে আপনারা যদি এতই আমাদের ভালো ভাবেন তাহলে একদম ফ্রি দিয়ে দেন না কেন? অনেকে এরকম করে ভাবে, আবার স্বাভাবিক। ভাই ফার্স্ট ইয়ার টোটালি ফ্রি করে দিছি ওদের। যখন আমরা পেমেন্ট নিতাম তখন স্টুডেন্ট বেশি থাকতো, বেশি ক্লাস করতো। যখন ফ্রি দিয়ে দিলাম তখন হইলো কি, তারা হচ্ছে যে এটার ভ্যালু আর বুঝলো না। বাস্তবতা কিন্তু এইটাই। ঠিক আছে? যখন আপনি কোনো কিছুতে ফ্রি পাবেন তখন সেটার মূল্যটা আপনি সেভাবে মূল্যায়ন করবেন না, আপনার নিজের রেসপন্সিবিলিটিটা ক্রিয়েট হবে না। এখন আপনি ধরেন যে আমাদের আহ আমাদের ধরেন যে সোহেল ভাই অথবা খানিজ আপু এটসেট্রা, আপনাদের মধ্যে যে কেউ, আপনি যখন টাকা দিয়ে ভর্তি হয়েছেন আপনার মধ্যে কিন্তু একটা রেসপন্সিবিলিটি ক্রিয়েট হয়েছে যে আমি ক্লাস করবো, আমি এখানে ভর্তি হয়েছি, কষ্ট করে টাকাটা জমা হচ্ছে জোগাড় করছি। এই রেসপন্সিবিলিটি, এটা সত্যি কথা,
এই রেসপন্সিবিলিটির জন্য কিন্তু আপনি ক্লাসটা করতে আসতেছেন, এবং ভালো করার যে আগ্রহটা, এটাও একটা ফ্যাক্টর। সব মিলায় অবশ্যই ভালো। তো একটা জিনিস আপনাকে এখানে আরো ভাবতে হবে যে আপনি যেটা করে লাইফে অনেক ভালো কিছু করতে চাচ্ছেন, মানে আপনার টার্গেটটা হচ্ছে পড়াশোনা করে আপনি সারা জীবন এই ভালো কিছু একটা করবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন। কিন্তু এই ভালো কাজটা করতে, মানে যেটা দিয়ে আপনি কিছু করতে যাচ্ছেন, এইখানেই আমরা ইনভেস্ট করতে সব থেকে বেশি কৃপণতা করি। হাজারবার ভাবি যে আমরা তো দেখতেছি যে হচ্ছে কেমন, যে 500 টাকা দিব, 500 টাকা দিয়ে আমি কত কিছু করতে পারবো। আপুরা ভাবে যে আমি এই কসমেটিক্স দিব, অনলাইনে ওই ড্রেস অর্ডার করব, এরকমটা ভাবে। আর ছেলেরা ভাবে যে অমুক পার্কে যাব, হচ্ছে এই করব সেই করব। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি দেখেন যে এক প্লেট কাচ্চি খাইতে গেলে আপনার 500 টাকা কিন্তু হারায় যায়। দুই বন্ধু বা গার্লফ্রেন্ড নিয়ে গেলে তো কথাই নেই, 1000 টাকা হারায় যায়। তাহলে যেটাতে আপনি আছেন, যেটা করে সামনে আগাইতে চাচ্ছেন, সেই জায়গাতেই যদি আপনি কৃপণতা করেন, ইনভেস্ট না করেন, তাহলে সেখান থেকে প্রফিট আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের আসলে চিন্তা ভাবনায় অনেক সমস্যা আছে, ঠিক আছে? এগুলো বদলাইতে হবে। তো আপনাদের এগুলো বলে লাভ নাই, কারণ আপনারা যথেষ্ট ম্যাচিউরড এবং বুঝছেন দেখেই কিন্তু শুরুটা করছেন। আচ্ছা জাহিদ ভাই, আমি একটু বের হবো, আমার সবাই ওয়েট আপনি শেষ করে দেন রিমন সেন ভাইয়া, আমি হচ্ছে যে আমি শেষ করি। হোমওয়ার্ক যেগুলো দিছি, একটু হচ্ছে যারা মডারেটর আছেন একটু কষ্ট করে হোমওয়ার্কটা লিখে 3টা গ্রুপে দিবেন। আর আপনাদের প্রতি মডারেটর যারা, অনুরোধ থাকলো গ্রুপগুলোকে যেন অ্যাক্টিভ থাকে সবসময়। তো আমি আসতেছি, জাহিদ ভাই যদি আপনাদের সাথে কথা বলে তো বলুক, আমি লাইভটা শেষ করে দিই, কারণ আমি চলে যাবো এখান থেকে। ভাইয়া আরেকবার যদি বলতেন কি কি হোমওয়ার্ক দেয়া হলো। হোমওয়ার্কটা হচ্ছে ওই যে আপনাদের খাতায় লেখা কয়েকটা ছবি দিলাম না, ক্যারেক্টার, তারপর হচ্ছে জি ভাইয়া। দেবদেবীদের নামগুলো 12 জন, তারপর হচ্ছে সামারিটা, আর ইনোনি গ্রিক মাইথোলজি, এই জিনিসগুলো। অর্থাৎ ওইখানে 7টা পৃষ্ঠা দিছি, একটা পৃষ্ঠা ডাবল গেছে, অর্থাৎ 6টা পৃষ্ঠা। আর হচ্ছে এদিকে সামারিটা, এই যে টপিক গুলো আছে এগুলোই ইম্পর্টেন্ট এই কবিতা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমি আসি।